সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1228তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমানের জীবনের হৃদয় কাঁপানো লজ্জাজনক এক প্রতারণামূলক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গোপনে পালক ছেলেকে বিয়ে করে এই নারী। এই গল্পটা রাজধানী ঢাকার কোনো এক শিল্পপতির পরিবারের, কোনো এক উচ্চবিত্ত পরিবারের খেটে খাওয়া দিনমজুর অসহায় এতিম হাবিবুর রহমানের জীবনের প্রতারণামূলক করুণ বাস্তব জীবনের গল্প। গল্পের টাইটেল শুনে হয়তো অনেকেই খারাপ মন্তব্য করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এই গল্পটা এরকম একটা গল্প যে গল্প থেকে অনেক মানুষের জীবনে পাল্টে যেতে পারে। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকার ভাই মোহাম্মদ হাবিবুর রহমানের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হাবিবুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রাজধানী ঢাকার বুকে কোনো এক বস্তির এক ভাড়া বাসায় আমার জন্ম হয়। আমার জীবনের গল্পটা খুবই করুণ এবং মারাত্মক। ঠিক যখন থেকে আমার মনে আছে, যেটুকুন বয়স থেকে আমার মনে আছে, আমি ঠিক সেই সময় থেকেই শুরু করি। খুব ছোটোবেলায় আমি একটা ভাড়া বাসায় আস্তে আস্তে করে বড় হতে থাকি এবং আমার যখন বুঝ বয়স হয় আমি তখন বুঝতে পারি যে সবসময় আমার বাবা মা দুজনেই প্রচণ্ড রকমের ঝগড়া করতো। আমার বাবা আমার মাকে সহ্য করতে পারতো না, একইভাবে আমার মাও আমার বাবাকে সহ্য করতে পারতো না। দুজনের মাঝে ছিল প্রচণ্ড রকম ঝগড়া ঝাঁটি আর ঝামেলা। এমনই একটা পরিবারে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। তখন আমি অনেক ছোট, আমার ঠিক যেটুকুন মনে আছে। তো আমাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। সকালবেলা আমার আম্মা একটা কারখানায় চাকরি করতো। সেই কারখানায় চাকরি করার উদ্দেশ্যে আমার মা খুব ভোরে চলে যেত এবং আমার বাবা পেশায় ছিলেন সম্ভবত ড্রাইভার, যার জন্য আমার আব্বাও দিনের বেলায় সকালে সিটি বাস চালানোর জন্য আমার আব্বা চলে যেতেন। আব্বুও ঘরে থাকতো না, আম্মুও ঘরে থাকতো না। তো আমাকে বেশিরভাগ সময় দেখাশোনা করতো আমাদের ঘরের পাশে একজন মহিলা আছে, আমি ওনাকে দাদি বলে ডাকতাম। তিনি বেশিরভাগ সময় আমার দেখভাল করতেন। আমি কান্নাকাটি করলে আমাকে এসে ধরতেন, আমাকে আদর করতেন, যত্ন করতেন, ভালোবাসতেন এবং বাবা মায়ের উভয়ের ভালোবাসা মনে হয় আমি একাই ওই দাদির কাছ থেকেই পেতাম। আমার সত্যিকারও থেকে দাদিকে এটা আমি জানতাম না এবং আমার বাবার মূল ঠিকানা কোথায় এটাও আমার ঠিক জানা ছিল না, কিন্তু ওই দাদিকে আমি আমার নিজের দাদির মতো করেই ভালোবেসে যাই। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায় আমার খুব মনে আছে, আমার আব্বা আম্মা দুজনেই উভয় ঝগড়া করে, মানে প্রচণ্ড ঝগড়া করে এবং ঝগড়ার এক পর্যায়ে আমার বাবা আমার মায়ের গায়ে হাত তোলে, আমার মাকে মারে এবং আমার মাকে মারার পরে আমার আব্বা রেগে মেগে তখন ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে দীর্ঘ অনেকগুলো দিন কেটে গেল, আমার আব্বা আর ঘরে ফিরে আসলো না। আমার মা তখন কারখানায় চাকরি করতো, ঘরে আসতো এবং আব্বুকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতো, কিন্তু আমার আব্বুর কোনো সঠিক সন্ধান আমার আম্মা খুঁজে পায় না। একটা পর্যায়ে আমার আম্মাও তখন খুব ভেঙে পড়ে। আব্বু যখন আসে না, আমার আম্মার একার টাকায় তো আমাদের সংসারটা আর চলতো না। সে সময় একসময় আমার আম্মা বলে কি, আমি শুনেছিলাম আমার মায়ের বাড়ি ছিল বরিশালে, আম্মুর বাড়ি বরিশাল ছিল, আমার নানু বাড়ি। তো আমার মা করলো কি, আমার ওই পালাতো দাদির কাছে আমাকে রেখে গেল। দাদির কাছে আমাকে রেখে আমার মা বলল, মা বরিশালে যাবে, ওখান থেকে তিনি কিছু টাকা পয়সা নিয়ে আসবে, কিছু টাকা পয়সার জন্য যাবে, ওনার কাছে টাকা পয়সা নাই, তা কিছু টাকা পয়সার জন্য উনি বাড়িতে যাবে। এই কথা বলে আমার দাদির কাছে আমাকে দিয়ে আমার মা তখন তার বরিশালের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তো এটাই ছিল আমার মায়ের সাথে আমার শেষ দেখা। মা চলে যাওয়ার পরে মা আর বরিশাল থেকে কখনোই ফিরে আসেনি, আর কখনোই আমার খবর নেওয়ার জন্য মা আসেনি। প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি ওই ভাড়া বাসায় আমার ওই দাদির সাথে আস্তে আস্তে করে বড় হই এবং একটা পর্যায়ে ওই বস্তিটা ভেঙে ফেলবে, মানে বস্তিটা ভেঙে ফেলবে বলতে এই ছোট ছোট ঘরগুলো ভেঙে ওখানে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করবে, মানে বড় তালা বিশিষ্ট বিল্ডিং করবে। এই জন্য বস্তিটা ভেঙে দিবে। প্রায় 3 মাস পরে আমি তখন বস্তিটা ভেঙে দেয় এবং ভেঙে দেওয়ার পরে আমি আর দাদি তখন অন্য একটা জায়গায় ঘর ভাড়া করি। সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার দাদি ভিক্ষাই করতো এবং তিনি শুধু একা ভিক্ষা করতো না, তিনি আমাকেও সাথে করে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করতো। ভিক্ষার ফাঁকে ফাঁকে 1-2 দিন পরে আমি মাঝে মাঝে আমার ওই বস্তিতে আসতাম আমার মাকে দেখার জন্য, যে আমার মা আমাকে খোঁজার জন্য আসছে কিনা। দারোয়ান সহ অনেকের কাছে জিজ্ঞেস করতাম আমার মায়ের বিষয়ে, কিন্তু কেউ আর আমার মায়ের
বিষয়ে কোনো রকম সঠিক কোনো কিছু বলতে পারতো না। এমন করতে করতেই দাদির সাথে আমার অনেকটা বেড়ে ওঠা, আমি মোটামুটি তখন অনেকটা বড় হয়ে যাই। তো যখন অনেকটা বড় হয়ে যায় তখন আমার দাদির সাথে আর ভিক্ষা করতে আমার ভালো লাগতো না, এবং আমি দাদির সাথে সাথে হেঁটে হেঁটে ভিক্ষা করি। এজন্য মানুষে আমার দাদিকে বিভিন্ন বাজে কুরুচিপূর্ণ খারাপ কথাবার্তা বলতো, যে এরকম নাতি আছে সেই তো কাম করে তোমারে খাওয়াইতে পারে, তা তোমার ভিক্ষা করতে হবে কেন, তুমি কেন ভিক্ষা করো। তো আমার দাদিকে অনেক বাজে বাজে কথাবার্তা বলতো লোকজনে, মানুষজনে। এই জন্য আমিও সিদ্ধান্ত নিলাম যে আমিও আর এই দাদির সাথে থাকবো না, বা দাদির সাথেই থাকবো, কিন্তু এই ভিক্ষা আমি আর করবো না। এক পর্যায়ে ভিক্ষা না করে আমি একটা টুকরি কিনলাম। টুকরি মানে আমাদের ওখানে বাজার ছিল, অনেক বড় একটা বাজার, অনেক নাম করা একটা অনেক বড় বাজার। আমি ওই বাজারে অনেকেই বাজার করার জন্য আসতো, আমি ওদের ব্যাগ ধরতাম এবং অনেক বাজার সাজার গাড়িতে উঠাই দিতাম। টুকরি করে বাজার করতো এবং বাজার করার পরে বাজারগুলো গাড়িতে উঠাই দিতাম, অনেকের ব্যাগ ধরতাম বা অনেকে বাজার করার জন্য সহযোগিতা করতাম। এরকমভাবে তখন আমার সময়গুলো কাটতে থাকে। অ্যান্ড দাদি তখন আর ভিক্ষা করে না। আমার বয়স তখন প্রায় আপনার 14 থেকে 15 বছর। 14 থেকে 15 বছর বয়সে আমি তখন ওই বাজারের মধ্যেই কাজকাম করি, অনেকের লেবারি করি, ধরেন অনেকের আলু আসছে, সবজি আসছে, এটা ওইটা ট্রাক থেকে নামাই দিই, মালামাল ট্রাক থেকে নামাই। আবার কেউ বাজার সাজার করতে আসলে ওদের ব্যাগ ধরে ওদেরকে বাজার করতে সহযোগিতা করি। এমন করতে করতে 14-15 বছর বয়সে আমার ওই দাদি একদিন মারা যায়। দিনের বেলা দাদি অনেক দিন ধরে অসুস্থ ছিল। আমি আসলে ঠিকমতো আমার দাদির সেবা যত্ন করতে পারি নাই, ডাক্তার কবিরাজ দেখাতে পারি নাই, চিকিৎসা করতে পারি নাই, এবং সেই মর্মে আমার দাদি একটা সময় মারা যায়। এবং দাদি মারা যাওয়ার পরে আমি প্রচণ্ড রকমের একা হয়ে পড়ি। আমার এই পৃথিবীতে আমার দাদি ছাড়া আমার তো আর কেউই ছিল না। কে আমার মা, কে আমার বাবা, কোথায় আমার নানার বাড়ি, কোথায় আমার দাদার বাড়ি, এসব কোনো কিছুই তো আমার জানা ছিল না। আমার কাছের মানুষ বলেন, পাশের মানুষ বলেন, ভালোবাসার মানুষ বলেন, একমাত্র আপনজন ছিল আমার ওই দাদি। আমি দাদিকেই ভালোবাসতাম। আর সেই দাদি যখন আমাকে ছেড়ে এভাবে চলে গেল, মৃত্যুবরণ করলো, এরপরেই পৃথিবীটা আমার কাছে সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। এরপরেও আমি ওই সবজির দোকানেই, ওই সবজির মার্কেটেই তখনও আমি কাজ করি, বিভিন্ন বাজে কাজকাম করি। লোকজন আসে, মানুষজন আসে, ওদেরকে বাজার সাজার করাই দিই, কাজে সাহায্য সহযোগিতা করি, সবজির কাজ করি। এরকম করতে করতে আমার বয়স তখন আনুমানিক প্রায় 16 বছরের মতো হবে। ওই বয়সে একটা মহিলা সাদা একটা প্রাইভেট কার নিয়ে আসতো, মাঝে মাঝে সাদা একটা প্রাইভেট কার নিয়ে আসতো এবং এসে উনি বাজার করতো। এবং উনি বাজার করতে আসলে পরে তিনি আমাকে ডাকতো। এখানে অনেকেই ছিল, শুধু আমি একা ছিলাম না, অনেকেই বাজারে কাজ করতো, অনেক ছেলেরাই কাজ করতো, বাট তিনি আমাকে ডাকতো, স্পেসিফিক আমার নাম ধরে ডাকতো, হাবিব এদিকে আসো। আমি আসতাম এবং আসার পরে আমি ওনাকে বাজারে সহযোগিতা করতাম। উনি বাজার করতো, আমি ওনার ব্যাগ ধরতাম এবং বাজার শেষে মালামালগুলো ওনার গাড়িতে উঠাই দিতাম। উনি কোনো ড্রাইভার নিয়ে আসতো না, ওনার গাড়িতে কোনো ড্রাইভার ছিল না, উনি একাই আসতো, একাই বাজার করতো এবং বাজার শেষে আমি ওনার গাড়িতে মাল উঠাই দিতাম। এইভাবেই তখন ওনার সাথে আমার আস্তে আস্তে করে একটা সম্পর্ক শুরু হয়। এবং সম্পর্কটা বলতে এরকম যে উনি আমাকে অনেক আদর করে, আমি ওনাকে অনেক আদর করি, আন্টি বলে ডাকি। ইনি আমার বয়সে অনেক সিনিয়র হবে, উনি মধ্যবয়স্ক একজন মহিলা ছিলেন। তো এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। আসলে আমাকে ডাকতো, আমি বাজার করতাম, গাড়িতে বাজার উঠিয়ে দিতাম। এই করতে করতে একদিন উনি হঠাৎ করে আমার বলতেছে, হাবিব আমার বাসায় কিছু মেহমান আসবে, আমার বাসায় কিছু কাজ আছে, তা তুমি কি যাবা, আমার বাসায় একটু কাজ করে দিবা, আমি তোমারে টাকা দিব, এইটা আমারে বলে। তা বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে আন্টি, যাবো, সমস্যা নাই, আপনার বাসায় যদি কোনো কাজ করা লাগে তা আমি করে দিব, আমি এরকম তো বাইরে কাজ করি। পরে আমারে বলে, তা চলো আমার গাড়িতে উঠো। তো সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি কোনোদিনও এরকম প্রাইভেট কারে চড়ি নাই, এত বড় দামি বা গাড়িতে আমি উঠি নাই। আমি গাড়িতে ওঠার পরে দরজাটা যখন লাগাই, দরজাটা খুব জোরে আমি ধাক্কা দিই, অনেক জোরে লাগাই এবং দরজাটা অনেক সমস্যা দেখা দেয়। উনি আমাকে বলে দরজা এভাবে লাগাতে হয় না, দরজা আস্তে করে টেনে লাগাতে হয়। তো কীভাবে আমি জানি না দরজা কীভাবে বন্ধ করতে হয়, পরে উনি আমাকে শিখিয়ে দেয়। এরপর উনি ড্রাইভ করে, আমি ওনার পাশেই বসে থাকি, একটা পর্যন্ত ওনার বাসাতে আসে। তো বাসার মধ্যে আসলে পরে আমি তখন আমাকে উনি বাসা থেকে নামাই। ওই বাসায় একজন কাজের মহিলা আছে, বয়স্ক একজন কাজের মহিলা, আর উনি এই দুইজনে থাকে, বাসার মধ্যে আর কোনো মানুষ নাই। তো উনি আমাকে বাসায় সাফ সাফাইয়ের কাজ করায়, পাকঘরে অনেক ময়লা ছিল, এগুলো পরিষ্কার করায়, বিভিন্ন রুমে ময়লা টয়লা ছিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করায়। উনি আমাকে কাজ করে, আমি তখন ওনার মতো করে কাজ করতেছি, যেভাবে বলে এভাবেই তখন কাজ করি। অ্যান্ড এভাবে কাজকাম করতেছি এবং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আপনার প্রায় মাগরিবের আজান দিয়ে দিছে। তা মাগরিবের আজানের পরে আমি তখন বললাম, আন্টি, ওনার নাম ছিল রূপা, আমি বললাম রূপা আন্টি আমি চলে যাই, মাগরিবের আজান তো দিয়ে দিছে। তা আমার উনি বললো যে মাগরিবের আজান যেহেতু দিছে, একটা কাজ করে তুমি গোসল করে খাওয়া দাওয়া করে যাও। এইটা আমাকে বলে যে গোসল করে খাওয়া দাওয়া করে যাও। পরে আমি বললাম যে আমি যে গোসল করব, আমার তো কোনো কাপড় নাই, আমি কিভাবে গোসল করব আর কোথায় করব। পরে বললো ওই কাজের মহিলা যে রুমটাতে থাকতো, ওই রুমের
একটা আপনার মানে গোসল করার একটা জায়গা আছে, বললো যে ওইখানে তুমি গোসল করো। পরে আমাকে চাদর দিল, আমাকে একটা কাপড় দিল, আমি ওগুলো দিয়ে ওই কাজের মহিলার রুমে ঢুকে ওই রুমে গিয়ে আমি তখন গোসল করলাম। এবং গোসল করে আনার পরে উনি আমাকে বললো, কাজের মহিলারা বললো খাবার দেওয়ার জন্য, আমাকে তখন ভাত খাইতে দিল। গরম ভাত, তরকারি, মাছ, মাংস সবই ছিল। আমার জীবনে মনে হয় সবচেয়ে স্পেশাল খাওয়া আমি তখন খাচ্ছিলাম। পরে খাবারগুলো খাইলাম, খাবারগুলো খাওয়ার পরে খাওয়া শেষ হলো। দেন আমি তখন বললাম যে আন্টি আমি তখন চলে যাই। উনি আমারে বললো রাত তো অনেক হয়ে গেছে, এখন যেতে পারবা? আমাদের এখান থেকে তো আসলে ওভাবে তুমি বাড়ি কোনো কিছু পাবা না, উনি বলতেছে। আর আমি বললাম কোনো কিছু না পাইলেও তো আমাকে যেতে হবে। তা বলে তুমি কোথায় যাবা, এমন করে আমাকে বলে। পরে আমি বললাম আসলে যাওয়ার তো জায়গা একটাই, সেটা হচ্ছে ওই বাজার। বলে বাজার? তুমি কি বাজারেই থাকো? আমি বললাম হ্যাঁ বাজারেই থাকি, আরও 5-7 জন আছে, ওদের সাথে একটা ঘর ভাড়া করে থাকি। তখন উনি আমাকে জিজ্ঞেস করে তোমার বাবা মা কোথায় থাকে, এই কথা আমাকে বলে। তা বলার পরে আমি কিন্তু আমার মাকে অনেক মিস করতাম, মার কথা অনেক বেশি মনে হতো, এবং মায়ের কথা মনে হলে আমার মনের অজান্তে আমি কান্না করে ফেলতাম। এবং যখন তিনি আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করে আমি অনেকটা ভেঙে পড়ি, মানে একটু কান্না কান্না ভাব করে ফেলি। পরে আমাকে বলে যে হাবিব এখানে বসো, সমস্যা নেই, বসো বসো। পরে আমি বসছি। পরে আমাকে বলে কি হয়েছে, তোমার আম্মুর কথা বলাতে তুমি এরকম মন খারাপ করে ফেললা কেন? মানে আমাকে কি বলা যায় যে তোমার সমস্যাটা কোথায় বা তোমার পারিবারিক বিষয়ে? পরে আমি বললাম যে দেখেন আসলে আমার পারিবারিক বিষয় বলতে তেমন কিছুই নেই, আমার পরিবার বলতে কেউই নাই, আর আমার পরিবার পরিজন এসব কিছুই নেই। আর আমি আপনাকে বলবোটাও কি, তবে শুধু এটুকুই বলে আমার পরিবারের এই ঘটনাগুলো আছে, মানে এতক্ষণ ধরে আমি আপনাকে যা লিখেছিলাম এই ছোটো ছোটো কথাগুলো আমি তখন ওনার কাছে বলি। এবং এই কথাগুলো ওনার কাছে বলার পরে উনি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। আসলেই তিনি অনেক ইমোশনাল ছিলেন, মানে একটু ভেঙে পড়ে। পরে আমার বলতেছে হাবিব কিছু মনে করো না, তুমি আজকে আমার বাসায় থেকে যাও। পরে আমি বললাম যে আন্টি আপনার বাসায় থাকবো, এটা কেমন দেখায়? পরে বলে না সমস্যা নেই, আমার দোতলায় রুম আছে, এক রুমের মধ্যে তুমি থাকো। পরে আমি বললাম যে আপনি আমাকে কীভাবে বিশ্বাস করেন, আমি তো আপনার বাসা থেকে চুরি করে চলেও যেতে পারি। ওই তখন একটা হাসি দিয়ে বলে আমি মানুষের মুখের দিকে তাকালে তার ভিতরটা স্পষ্ট বুঝতে পারি, তুমি কোনো চোর না, আর তুমি আমার বাসা থেকে কোনো কিছু চুরি করবে না, যাও। এরপরে আমাকে ওনার রুমে পাঠাইলো। ভাই মানে এত আলিশান রুম, এত বড় লোকের রুম, মানে আপনার দরজা খুললে বাইরে একটা বারান্দা, বারান্দার মধ্যে দাঁড়ালে পুরো ঢাকা শহরটা দেখা যায়। মানে কী যে একটা অবস্থা, আমি এত দামি ঘরে কোনো দিনও থাকি নাই, এত আলিশান বাড়িতে থাকি নাই। পরে এখানে থেকে গেলাম পরে দেন এরপরে হলো কি সকালবেলা হয়েছে। সকালবেলা হওয়ার পর আমি খুব ভোরে উঠে গেছি, ওইটা আমি রেডি হয়ে গেছি চলে যাব। উনি আমার বলে গিয়ে কী করবা, একটা কাজ করো, আমার বাসার সামনে কিছু গাছ আছে, কিছু ফুলের টব আছে, অ্যান্ড ফুলের টবগুলো পরিষ্কার করে যাও, এটা আমাকে বলতেছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরে ওনার বাড়ির সামনে কিছু ফুলের টব আছে, বেশি না ধরেন 15-20টার মতো। এই ফুলের টবগুলো আমি পরিষ্কার করি, নিচের জায়গাটা পরিষ্কার করি। এবং করার পরে আমি তখন বললাম, মানে আমি তখন পরিষ্কার করে আসছি, আসার পরে দেখলাম উনি নাই, মানে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। পরে কাজের মহিলা জিজ্ঞেস করলাম উনি কই, বলো উনি তো গাড়ি নিয়ে চলে গেছে। তো আমি চিন্তা করলাম উনি যেহেতু চলে গেছে আমি তখন চলে যাই। আমি চলে যাচ্ছি, কাজের মহিলা আমাকে বলতেছে ম্যাডাম তো বলছে আপনাকে থাকার জন্য, মানে তোমাকে থাকতে বলছে। আমি বললাম যে না, আমি যাই দেখি বাজারে 2-1টা কাজ করতে পারি কিনা, তা আমার তো একটু ইনকাম হবে। এই বলে আমি তখন ওনার ঘর থেকে বেরোয়ার পরে আমি তখন আমার ওই বাজারের উদ্দেশ্যে রওনা দিই। এবং আমি তখন বাজারে গিয়ে পৌঁছাই। ওই দিন বিকালবেলা আপনার প্রায় 3-3:30টার দিকে উনি আবার ওই বাজারে গিয়ে উঠছে, মানে রূপা আন্টি। বাজারে ওইটা আমার বলতেছে কী ব্যাপার হাবিব, তুমি কারে বলে আসছো, এরকম করে একটু রাগান্বিত কণ্ঠে বলতেছে। পরে আমি বললাম আমি তো কাউরে বলি নাই, আমি এমনিই চলে আসছি। পরে আমারে বলে তুমি এমনি চলে আসলা কেন, তুমি আসবা, তুমি আমাকে বলবা না, আমাকে বলা ছাড়া, আমাকে কওয়া ছাড়া তুমি এভাবে কেন চলে আসলা? পরে আমি বললাম যে আন্টি আসলে চলে আসছি, আমার তো কাজ আছে, এখানে কাজ করতে হবে বাজারে, এই জন্য চলে আসছি। পরে আমাকে বলে তুমি গাড়িতে ওঠো, তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাব। তো আমি বললাম যে আমি আপনার বাসায় গিয়ে কী করব, মানে আপনি আমাকে আপনার বাসায় নিয়ে কী করবেন? পরে আমারে বলে তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করো, আমার গাড়িতে ওঠো। তো উনি আমার সাথে এরকম জোর জবরদস্তি করতেছে। পরে আমি এসে গাড়িতে উঠছি, উঠার পরে আমাকে বাসায় নিয়ে গেছে। এবং বাসায় নিয়ে যাওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম, উনি আমাকে যে রুমে যাইতে বলছে ওই রুমে যাওয়ার পরে দেখি যে ওই রুমের মধ্যে অনেক জামা কাপড়, মানে আমার সাইজের অনেক জামা কাপড়। তা উনি আমাকে বলে এখান থেকে কোনো একটা ড্রেস তুমি পরে নাও, মানে কোনো একটা জামা তুমি পরো, আমার বলে। মানে আমি বললাম যে এত বড় লোকের জামা কাপড়, আমি তো এরকম জামা কাপড় জীবনেও পরি নাই। পরে আমাকে বলে হাবিব তুমি একটা ড্রেস পরো। পরে আমি একটা পরছি, পরার পরে উনি আমাকে ড্রয়িং রুমে নিয়ে গেছে। ড্রয়িং রুমে নিয়ে যাওয়ার পরে কাজের মহিলাটাকে বলতেছে দেখো তো হাবিবকে এখন চেনা যায় কিনা। কাজের মহিলা বলতেছে যে না, তো চিনেই যায় না। বলে মনে হয় হাবিব সবজি বাজারে কাজ করে, এটা মনে হয়। কাজের মহিলা বলে যে না, এটা তো মনেই হয় না। বলে হাবিবকে আমার ছেলের মতো লাগে, হাবিব তুমি কি আমার ছেলে হিসেবে আমার ঘরে থাকবা, এমন করে আমাকে বলে। আমার তো কোনো সন্তানাদি নাই,
তো আমার একটা মেয়ে আছে, ওনার একটা মেয়ে আছে, বলে আমার মেয়েটা সবসময় হোস্টেলে থাকে, বাড়িতে থাকে না, তা তোমাকে আমি আমার ছেলে হিসেবে আমার ঘরে রাখতে চাই, আমি তোমাকে আমার ছেলে হিসেবে রাখতে চাই, তুমি আমার ঘরে থাকবা। এরকম করে আমাকে কথাটা বলে, এবং বিশ্বাস করেন ভাই, এই কথাটা শোনা মাত্রই না আমি কান্না করে দিই। মানে আমার কান্না চলে আসে যে এইভাবেই তো কেউ কখনো বলে নাই, এবং এভাবেই তো কেউ কখনো আপন করে নেয় নাই, এভাবে তো কেউ কখনো ভালোবাসে নাই। এই জীবনে প্রথম কেউ একজন আমাকে এতটা ভালোবাসা দিয়ে, এতটা দরদ ভরা কণ্ঠে, মায়াবী কণ্ঠে আমারে বললো তাকে মা করে সম্বোধন করার জন্য। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি থাকবো। মানে একদম কান্না করে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। এরপরই হলো কি, আমি ওনার বাসায় থাকতে শুরু করলাম। ওনার বাসায় থাকতে শুরু করলাম, উনি আমাকে দিয়ে মোটামুটি কাজ কমই করাতো, এবং একটা পর্যায়ে উনি আমাকে ওখানকার একটা আপনার স্কুলে ভর্তি করায়। মানে স্কুলে ভর্তি করায়, তো যেই ক্লাস আমাকে ভর্তি করায় ওই ক্লাসে অনেক ছোটো ছোটো বাচ্চারা পড়ে, যারা আমার বয়স অনেক ছোটো। তা আমার ওখানে পড়তে ভালো লাগতো না, মানে আমার লজ্জা লাগতো যে আমি ওখানে আদু ভাইয়ের মতো আমি সবার বড়, সবার সিনিয়র, এবং যে বাচ্চারা পড়াশোনা করে এরা সবাই আমার হাঁটুর বয়সী। এরকম করে 2-3 দিন আমি স্কুলে গেছি, এবং 2-3 দিন যাওয়ার পরে একটা পর্যায়ে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিছি। আমি ওই মুহূর্তটা পর্যন্ত ওনাকে মা বলে ডাকতাম, ওনাকে মা করে সম্বোধন করতাম, এবং এইভাবেই তখন আমি ওনার সাথে, ওনার বাসায় তখন কন্টিনিউসলি থাকতেছি, কাজকাম করতেছি, ওনার সাথে বাজারে ঘাটে যাচ্ছে, এবং উনি আমাকে সম্পূর্ণ তার ছেলের মতো করেই উনি আমাকে মেনে নিয়েছে। তো ওনার পরিবারে যাওয়ার পরে ওনার পরিবারের বিষয়ে জানতে পারি, ওনার হাজব্যান্ড হচ্ছে আমেরিকাতে থাকে ওনার হাজব্যান্ড, এবং ওইখানে ওনার ওইখানে থাকে ওনার হাজব্যান্ড, আর ওনার একটা মেয়ে আছে, মেয়েটা হোস্টেলে পড়াশোনা করে, স্কুলে পড়ে, হোস্টেলে থাকে, এবং মেয়েটাও মাঝে মাঝে এই বাসায় আসে, মেয়েরে দেখি, বাট মেয়ে আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। ওনার মেয়ে একটু গম্ভীর গম্ভীর ভাব করে থাকে, এত বড় একটা চশমা পরে থাকে, মানে আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। তো উনি বলে যেটা তোমার ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলো, এটা বলে। মেয়ে আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, আমার সাথে খুব বেশি একটা মিশে না, মানে সারাক্ষণই গেমস নিয়ে পড়ে থাকে, এবং মেয়ে 2-1 দিন থেকে মেয়ে আবার বাসা থেকে চলে যায়। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, ওনার হাজব্যান্ড নাম হচ্ছে আসিফুর রহমান, ওনার হাজব্যান্ড তখন বাংলাদেশে আসবে। উনি আমাকে বলতেছে আমার হাজব্যান্ড তো আসবে, এবং আমার হাজব্যান্ড অনেক মাইন্ড করা একটা লোক, মানে উনি অনেক কিছুই, খুব ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনেক মাইন্ড করে, অনেক সন্দেহ করে। তা তোমার সাথে যদি কথা বলে, তুমি সুন্দর করে কথা বলবা, তুমি বলবা যে আমি তোমাকে পালক আনছি, তুমি আমার পালক ছেলে, এইটা তুমি ওনার কাছে বলবা, এইভাবেই কথা বলবা, আর বেশি কিছু বলার দরকার নাই, বাকি সব কিছু আমি বলবো। এরকম করে উনি আমাকে বলে। পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে একদিন উনি আমাকে বলে, আমাকে সুন্দর কাপড় চোপড় পরাইলো, পরে আমার বলে যে হাবিব চলো আমরা এয়ারপোর্টে যাব, এটা আমাকে বললো। পরে আমি বললাম এয়ারপোর্টে? বলে হ্যাঁ, তোমার আব্বু আসবে, এয়ারপোর্টে যাবো চলো। এ বলার পর উনি আমাকে ড্রেস পরালো, কাপড় চোপড় পরালো, সব কিছু পরে আমি তখন সুন্দর করে ওনার সাথে এয়ারপোর্টে গেলাম। এই প্রথম আমি আপনার তখন তো আসলে জি আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, তো তখন আমি ওই বিমানবন্দরে যাই, এই প্রথম, মানে আমার জীবনে এই প্রথম বিমানবন্দরে যাওয়া। এবং উড়োজাহাজ নাকি এখানে নামে, এখানে করে মানুষ উড়োজাহাজে উঠে আবার যায়, মানে আমার কাছে বিষয়টা অনেক রোমাঞ্চকর মনে হলো। আমি দেখতেছি, এদিকে সেদিকে তাকাচ্ছি, এমন করতে করতে ওনার হাজব্যান্ড তখন আসছে। ওনার হাজব্যান্ডও খুব বেশি বয়স্ক মানুষ ছিল না, মোটামুটি দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম ছিলেন। পরে ওনার হাজব্যান্ড আসার পরে উনি ওনার হাজব্যান্ডকে বলতেছে ওর নাম হাবিব, ওর কথাই তোমারে বলছিলাম। পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো উনি আমাকে সালামের উত্তর দিল। পরে গাড়িতে উঠছে, বাসায় আসছি। বাসায় আসার পরে তো উনি ওনার ওয়াইফের সাথে উনি আসে, আমি আমার মতো করে আসছি। বাট 2টা দিন পার হওয়ার পরে ওনার মেয়ে তখন আসে, যেদিন উনি আসে এর পরের দিন ওনার মেয়ে হোস্টেল থেকে আসে। তা মেয়ে একদিন থাকার পরে মেয়ে আবার হোস্টেলে চলে যায়। এবার মেয়ে যখন হোস্টেলে চলে যায় তখন থেকে দেখা গেল যে তাদের স্বামী স্ত্রীর মাধ্যমে প্রচণ্ড রকমের ঝামেলা হচ্ছে। সেম যে ঝগড়াগুলো ছোটোবেলায় আমি আমার আব্বা আম্মার মাঝে দেখেছিলাম, যে আমার আব্বা আম্মার মাঝে যে ঝগড়া, ঝামেলা, ফাইটিং এরকম হইতো, এবং সেম বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি উনি এবং ওনার হাজব্যান্ডের মাঝে হচ্ছে। উনি ওনার হাজব্যান্ডকে সহ্য করতে পারে না, একইভাবে ওনার হাজব্যান্ডও ওনাকে সহ্য করতে পারে না। আমি বুঝলাম না, এত বছর পরে বিদেশ থেকে আসছে, কোথায় না স্বামী স্ত্রীর মাঝে কত প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কত রোমান্স থাকবে, এইসব না করে একজন আরেকজনকে টোটালি সহ্য করতে পারে না, একজন আরেকজনের কথা শুনতেও পারে না। এইভাবে অনেক দিন ধরে ঝগড়া করে, এবং ঝগড়াঝাটি পরে এই ভদ্রলোক 15 দিন পর্যন্ত এই বাসায় থাকে, এবং 15 দিন পর্যন্ত থাইকা উনি 15 দিন পরে উনি চলে যায়, উনি আর থাকবে না, উনি চলে যায়। তো 15 দিন পরে উনি চলে যায়, এবং উনি চলে যাওয়ার পরে এই আমার ওই মা তখন রূপা তখন ঘরের মধ্যে একাই থাকে। তাই আমি ওনাকে মা করে ডাকতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে ওনার মন খুব খারাপ ছিল এই সময়, ওনার হাজব্যান্ড যখন আবার রিটার্ন করে চলে যায়, ওনার মনটা খুবই খারাপ ছিল। আমার সাথেও খুব বেশি একটা কথা বলতো না, বেশিরভাগ সময় মুখ কালো করে ঘরের মধ্যে গম্ভীর হয়ে বসে থাকতো। পরে আমি ওনাকে কয়েকবার মা করে ডাকার পরে উনি একটা সময় আমার বলতেছে, হাবিব তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না।
তুমি আমাকে মা করে ডাইকো না, মা করে ডাকলে আমার কাছে কেমন যেন অনেক আমার নিজেকেও অনেক বেশি বয়স্ক বয়স্ক মনে হয়, এরকম করে আমারে বলতেছে। আমি তখন বললাম, মানে এটা আপনি কি বললেন যে আপনাকে মা করে ডাকলে আপনি নিজেকে অনেক বয়স্ক মনে হয়, মানে আমি না বুঝলাম না, আমি তো আপনাকে মা করেই ডাকতাম, আপনি তো আমাকে পালক ছেলে হিসেবে এ বাসায় আনছিলেন। তুমি একটু রেগে গিয়ে আমাকে বলো আমাকে মা করে ডাকার দরকার নেই, তুমি আমাকে আগে যেভাবে ডাকতা ওভাবেই ডাকো। তা আমি চিন্তা করছি যেহেতু ওনার মন মানসিকতা খারাপ, উনি যেহেতু একটু খারাপ মুডে আছে, ওনার হাজব্যান্ড চলে গেছে, তো ঠিক আছে উনি যেভাবে বলে আমি সেভাবে ওনাকে ডাকবো। আমি আর কথা বাড়াইলাম না, না বাড়ে ওনাকে আমি তখন ওই আগের মতো করেই মানে আন্টি করে আবারও ডাকতেছি, পর আবার মা ডাক বন্ধ করে দিলাম, আন্টি করে ডাকতেছি। এইভাবে প্রায় 8 মাস 9 মাসের মতো কেটে যায়। উনি তখন প্রচণ্ড নেশা করতো, ঘরের মধ্যে থাকতো, নেশা করতো এবং খুব খারাপ একটা অবস্থার মধ্যে উনি তখন চলে গেছিলো। মানে মন মানসিকতা অলওয়েজে খারাপ থাকতো, কান্নাকাটি করতো, বিরহের গান শুনতো, নেশা করতো, খুব খারাপ একটা অবস্থা। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে একদিন উনি আমারে বললো কি একটা পার্টিতে নিয়ে যাবে। আমারে বললে, হাবিব আমি তোমাকে একটা পার্টিতে নিয়ে যাব, চলো আমার সাথে, একটা রাতের বেলা একটা পার্টিতে নিবে। তো আমি ওনার সাথে তখন পার্টিতে গেছি। তো গাড়িতে ওঠার পরে উনি তখন গাড়ি ড্রাইভ করতেছে, আমি ওনার পাশে বসে আছি। উনি আমার ওই পার্টিতে যাওয়ার সময় বলতেছে, হাবিব আমি তোমাকে ওই পার্টিতে নিয়ে যাব, কিন্তু ওখানে তুমি আমাকে আন্টি ডাকবা না, এমন করে আমাকে বলে। আমি তখন বললাম যে মানে আন্টি ডাকবো না তো কী ডাকবো? বলে তুমি আমাকে আপু করে ডাকবা, কারণ একটা পার্টি ওখানে সবাই ইয়াং পার্সনরা থাকে এবং সবাই ওখানে ইয়াং জেনারেশান। অ্যান্ড আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে যেহেতু তুমি ধরো হচ্ছে গিয়া আমাকে ওইখানে যদি তুমি আন্টি করে ডাকো তাহলে আমার মান সম্মানে বাঁচবে বা আমার কাছে খারাপ লাগবে। তো আমি এই জন্য চাই না যে তুমি আমাকে আন্টি করে ডাকো, তুমি আমাকে আপু করে ডাকবা, এরকম করে নিয়ে বলতেছে। পরে আমি যারে প্রথমে মা ডাকলাম, প্রথমে আন্টি ডাকলাম, এরপরে মা ডাকলাম, পুনরায় উনি আমাকে আবার আন্টি ডাকতে বললো। এখন তিনি আমাকে বলতেছে যে ওনাকে আমি যাতে মানে মানে আপু বলে সম্বোধন করি। মানে আমি না বুঝতে পারতেছিলাম না যে উনি আমার সাথে এরকমটা কেন করতেছে, বারবার সম্পর্কের পরিবর্তন ঘটাচ্ছে, এক একবার এক একভাবে আমাকে ডাকতে বলতেছে। পরে যেহেতু এরকম করে বলতেছে লাস্টের দিকে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি আপনাকে আপু করে ডাকবো। এখন কি করব, উনি যেভাবে বলতেছে আমার তো একরকম ওনার বাসায় আমি চাকরির মতোই থাকতেছি আর কি। তো আমি তখন ওনাকে আবারও আপু বলেই ডাকি। পরে আপু বলে ডাকি, ওই পার্টিতে উনি যায়। তো ওইটা একটা বারের মতো ছিল, একটা অনেক ধরনের বারের মতোই ছিল। তো ওইখানে অনেকগুলো মানে লোকজন আসে এবং তিনি সবার সাথে একটু অন্যভাবেই মিশে। কীভাবে মিশে এইটা আমি আসলে বিস্তারিত বলতে চাই না, তবে ভালোভাবে মিশে না। সারাটা রাত আমি এই দৃশ্যগুলো নিজের চোখে দেখি, যে মানুষটাকে আমি মা করে সম্বোধন করতাম, যার প্রতি আমার অনেক বিশ্বাস ভালোবাসা ছিল এবং মানে যাকে আমি সত্যি অনেক স্নেহ করতাম, মানে আমি ভাবতাম যে উনি আসলে আমার মা, মায়ের নজরে ওনাকে তাকাইতাম। কিন্তু এই মানুষটার যে এইরকম একটা রূপ আছে রাতের অন্ধকারে, সেটা না ভাই আমি বুঝতে পারি নাই। এবং ওই সময় যখন এই জিনিসটা দেখতে পারি তখন আমার ভিতরটায় অনেক কষ্ট হয়, মানে আমার কলিজাটা তখন ফেটে যায় যে উনি আমার সাথে এই কাজটা করলো বা উনি এগুলো করতেছে, ভালো লাগে নাই। এবং এরপর থেকে ওই পার্টি থেকে প্রায় আমরা ফজরের কিছুক্ষণ আগে পার্টি শেষ হয় এবং গাড়ি করে আমি তখন বাসায় আসি। এবং গাড়ি করে যখন বাসায় আসি, বাসায় আসার পরে আমি তো আমার মতো করে বাসায়, আমি সারা রাত যেহেতু ওনার সাথে জাগনা ছিলাম, আমি এসে ঘুমাই গেছি এবং ঘুম থেকে আমি দুপুরবেলা উঠছি। তো উঠার পরে না আমি মানে ওনার চোখের দিকে তাকাইতে পারতেছি না, মানে আমার খুব লজ্জা লাগতেছে, মানে আমি নিজের মাঝে অনেকটা লজ্জা বোধ হচ্ছে যে ওনার দিকে তাকাইতে পারতেছি না। আমি কখনো এই দিকে তাকাই, কখনো ওই দিকে তাকাই, মানে আমার লজ্জা লাগে যে আমি তো ওনাকে এই ধরনের কাজগুলো করতে দেখছি, নিজের চোখেই দেখছি। তো এখন যদি ওনার দিকে তাকাই, মানে আমার নিজের ভিতরে একটা লজ্জা বোধ হচ্ছে আর কি, দেখে খুব বেশি একটা তাকাচ্ছি না। পরে এরকমভাবে ওনার দিকে তাকাই না, এদিক সেদিক মানে একটু লজ্জা লজ্জা ভাব করে থাকি। এইভাবে ওই দিনটা কেটে গেল। ওই দিন রাতে উনি তখন আমার রুমে আসছে, মানে ডিরেক্টলি আমার রুমে আসছে, এসে আমাকে বলতেছে, হাবিব আমি খুব খেয়াল করে দেখতেছি যে তুমি মনে হয় আমার সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছ, তোমার মনে হয় একটু লজ্জা লাগতেছে, তা এত লজ্জা কিসের আমাকে বলে। আমি বললাম যে দেখেন আসলে লজ্জার কিছুই না, মানে আমার কাছ থেকে তো আমি তো আসলে এরকম মানে ভাবে আপনারা আর কখনোই দেখি নাই, এই প্রথম আপনাকে এরকমভাবে দেখলাম এবং এরকমভাবে দেখাতে আমার ভিতরে অনেকটা খারাপ লাগতেছে যে আমি তো আপনাকে এরকম চিন্তা করি নাই। উনি আমাকে বলে আমি আসলে খারাপ না, আমাকে খারাপ আমার হাজব্যান্ড বানিয়েছে, আমার স্বামী আমাকে খারাপ বানিয়েছে। আচ্ছা ঠিক আছে উঠো, তোমার জন্য একটা জিনিস আনছি, তোমারে খাওয়াবো, এরকম করে আমারে বলতেছে। তা আমি তখন বললাম যে এরকম একটা আপনি আমার জন্য একটা জিনিস আনছেন, তা কী জিনিস আনছেন, আমারে খাওয়াবেন? পরে বলো চলো আমার রুমে চলো। তো উনি আমাকে জোর করে আমার রুম থেকে ওনার রুমে নিয়ে গেল এবং ওনার রুমে যাওয়ার পরে উনি আমাকে যে জিনিসটা খেতে দিল, এটা একদম মাদক দ্রব্যই বলা চলে, এইটা আমাকে খেতে দিছে। পরে আমি বলছি যে এইসব তো আমি জীবনে কখনোই খাই নাই, এই সমস্ত জিনিস আমি আমার জীবনে কখনোই খাই নাই এবং এটা আমি খেতে পারবো না। মানে আমাকে ডিরেক্টলি বললাম যে না এটা আমি খেতে পারবো না, এটা আমি কখনোই খাই নাই, সো এই সমস্ত জিনিস আমি খেতে পারবো না। উনি তখন আমার উপরে খুব রেগে যায় যে খেতে পারবা না মানে এটা কী ধরনের কথা বলতেছ, খেতে পারবো না কেন?
খেলে কী হবে, খাও, মানে আমাকে মানে একরকম জোর করতেছে খাওয়ার জন্য। পরে আমি বললাম যে দেখেন আমি তো এটা কখনোই খাই নাই, তো আপনি আমাকে এইভাবে প্রেশার কেন দিচ্ছেন, বা আমি তো এটা খেতে পারবো না। মানে ওনাকে আমি বারবার নিষেধ করি যে না আমি খাবো না, কিন্তু না, উনি আমাকে খাওয়াবেই। আমাকে বলে তোমার খাওয়া লাগবেই, তুমি খাও, মানে জোর করে আমি তখন খাই। এই প্রথম ধরেন আমি এই জিনিসটা খাই। তো খাওয়ার পরে আমার তখন মানে হুঁশ জ্ঞান থাকে না আমি কী করি না করি। আমি ওনার রুমের মধ্যে তখন ঘুমিয়ে পড়ি, মানে ওনার বেডরুমে তখন ঘুমিয়ে পড়ি। এবং সকালবেলা হওয়ার পরে আমার যখন শরীর ঠিক হয়, আমি তখন বুঝতে পারি যে আমার সাথে কিছু একটা ওই রাতে হয়েছে, মানে কিছু একটা ধারণা করি যে কিছু একটা আমার সাথে হয়েছে। তখন আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে যে এটা কিভাবে সম্ভব, যারা আমি মা করে ডাকতাম বা যারা আমি এই নজরে দেখতাম, মানে সে কিভাবে পারলো, বা উনি ছাড়া তো এই রুমে আর কেউ থাকার কথা না, উনিই তো ছিল। তো খুব খারাপ লাগছে। এরপর থেকে আমি আর ঘর থেকে বেরোই না, মানে ঘরের মধ্যেই বসে থাকি, সারাক্ষণ দরজা লাগাই থাকি। এবং এইভাবে আরও 2-3 দিনের মতো কেটে গেছে। এবং 2-3 দিন কেটে যাওয়ার পরে উনি তখন আমাকে ডিরেক্টলি খুব খারাপ ভাষায় আমার সাথে কথা বলে। এবং মোটামুটি আমি আসলে বলে বুঝাতে পারবো না, আমার বলার মতো ভাষা নাই, উনি আমার সাথে এই ধরনের কাজগুলো করে। তো এরপরে আমি বাধ্য হয়ে ওনার এই কাজগুলো মেনে নিতাম, কারণ এছাড়া আর কোনো পথ তো আমার কাছে খোলা ছিল না। উনি যা যা করতো আমি সবই মেনে নিতাম, এবং মাঝে মাঝে ভাবতাম যে আমার ভাগ্যটা এরকম কেন, আমার জীবনটা এরকম কেন, আমার জীবনটা এরকম। এবং এমন করতে করতে একটা দিন উনি আমাকে এইরকম একটা প্রস্তাব করে, যেটা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। মানে উনি আমাকে ডিরেক্টলি বলে যে হাবিব, আমি তো বিয়ে করছি একটা অমানুষকে, ওই অমানুষটা আমাকে কখনো স্ত্রীর মর্যাদা দেয়নি, আমি তার কাছে কখনো স্ত্রীর মর্যাদা পাইনি। সে আমেরিকাতে গিয়ে ওখানে আরেকটা বিয়ে করে, সেখানে তার আরেকটা বউ আছে, আরও অনেক বাচ্চা কাচ্চা আছে, সে সেসব নিয়ে পড়ে আছে। আমি যাকে বিয়ে করছি সে তো আমার সাথে কখনোই স্বামী স্ত্রীভাবে কোনো সম্পর্ক করেনি, এবং তার কাছ থেকে আমি কোনো কিছুই পাই নাই। তো এখন যেহেতু আমি তোমার সাথে আমার এই ধরনের কিছু হয়েছে, সো আমি তোমাকে বিয়ে করতে চাই। মানে ডিরেক্টলি উনি আমাকে এই প্রস্তাবটা দিল। দেওয়ার পরে আমি তখন বললাম যে আপনি কি ভুলে গেছেন, আপনি আমাকে এই বাসায় কী পরিচয়ে আনছিলেন? উনি আমাকে বলে তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নেই, সুতরাং এটা করা যায়, উনি আমাকে বলে। আমি তখন বললাম আপনার সাথে আমার রক্তের সম্পর্ক নেই সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে অনেক দিন ধরে এরকম একটা পবিত্র নাম ধরে ডেকেছিলাম, একটা পবিত্র নামই আমি আপনাকে ডেকেছিলাম, এটা কি আপনি ভুলে গেছেন? ওই তখন আমাকে বলে হ্যাঁ ডেকেছিলা, আমি তো অস্বীকার করি না, তুমি আমাকে একটা পবিত্র নামে ডাকছিলা। অনেক সময় দেখা যায় উনি আবার এটাও বলে যে উনি নাকি সিনেমাতেও কাজ করছে, মানে উনি কোন রুলের সাইড নায়িকা বা সেই হিসাবে উনি কাজ করছে। উনি বলে আমরা সিনেমার পর্দায় এরকম অনেক দেখেছি যে পর্দার সামনে মা করে সম্বোধন করে, মা করে ডাকে, এবং পর্দার বাইরে ওদের মাঝে অনেক ধরনের খারাপ সম্পর্ক হয়। তো এটা কোনো সমস্যা নাই, তুমি আমাকে কয়েকবার ডাক দিছো, এটা কোনো বিষয় না। পরে আমি বললাম যে দেখেন আমার দ্বারাই তো এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না, এবং এটা কেন জানি আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে, আমি এরকমভাবে কখনোই চিন্তা করি নাই, আর আপনি যেরকমভাবে বলতেছেন আমি এটা পারবো না। মানে আমি ডিরেক্টলি ওনাকে মানা করি, এবং মানা করাতে উনি প্রচণ্ড রকমের ক্ষেপে যায়, মানে রেগে যায়, এবং রেগে গিয়ে উনি আরও খারাপই করতে শুরু করে আমার সাথে, মানে জোর জবরদস্তি করে, যেগুলো আমাকে মানে নেশা করে করতে, এবং উনি এগুলো আমাকে এখন নেশা ছাড়া ডিরেক্টলি আমার সাথে এই কাজগুলো করার চেষ্টা করে বা করে। পরে আমার কাছে মনে হলো যে মানে এটা তো কোনো জীবন হতে পারে না, মানে যে জীবনটার মধ্যে আমি পড়ে আছি বা উনি আমার সাথে যেরকমটা করতেছে, এইটা তো আসলে মানে কোনো জীবন হতে পারে না, এবং আমার জীবনটা কেন এরকম হবে, আমার জীবনটা কেন এরকম হবে। এবং আমি তখন মানে খুবভাবে ভেঙে পড়ি, কান্নাকাটি করি। এবং একটা পর্যায়ে মানে দেখলাম যে উনি আমার সাথে যেগুলো করতেই আছে, তাই না, তো যেহেতু করতেই আছে, ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তো ঠিক আছে ওনাকে বিয়ে করে ফেলবো। মানে নিজের থেকে একটা আবার চলে আসছে যে পাপটা অন্তত কিছুটা কম হবে, আমার পাপটা কিছুটা কম হবে। এখন তো পাপ আরও অনেক বেশি হচ্ছে, তখন পাপের পরিমাণটা কিছুটা কম হবে। এই পর্যায়ে আমি তখন মানে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে সমস্যা নাই, আপনি যেহেতু এটা করার জন্য আপনার এতই ইচ্ছা বা আপনি এরকমই বলতেছেন, আচ্ছা ঠিক আছে আমি করব। পরে আমি রাজি হলাম। এখন যেটা হইলো, রাজি হওয়ার পরে উনি কী করলো, একদম গোপনে রাতের বেলায় শুধু উনি, আমি আর হচ্ছে ওনার ঘরের যে কাজের মহিলারা আছে এর এই বিষয়গুলো জানতো, বাইরের কোনো লোক কোনো বিষয়গুলো জানে নাই। উনি একদিন হুজুর ডেকে আনে, এবং আমার তো ওই সময় কোনো ডকুমেন্ট নাই, আমার কোনো ভোটার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধনের কাগজ নাই, মানে কিছুই নাই। উনি শুধু আমার নাম ধরে, আমার বাবার নাম আমার মনে আছে, বাবার নাম ধরে উনি আমাকে জাস্ট ওখানে শেওরা পড়ায়, মানে কলমা পড়ে তখন ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে তখন ড্রাইভার মানে উনি চলে যায়, মানে ওই যে কাজীটা চলে যায়। এবং এটা কিন্তু কোথাও লিখিত হয় না, মানে কোনো বালামেও লিখিত হয় না বা কোনো কিছু লিখিত, শুধু মৌখিকভাবে হয়। আমি জানি না যে উনি এটা মৌখিকভাবে কেন করে, কী কারণে করে। তো উনি জাস্ট আমাকে এটা করার পরে কাজের যে মহিলাটা ছিল, তখন আমি ওনার ঘরেই থাকতাম, ওনার রুমেই থাকতাম। আমার অনেক লজ্জা লাগে কথাগুলো বলতে, কিন্তু শুধুমাত্র বাস্তবতার জন্য আমি কথাগুলো বলতেছি, যে শেষ পর্যন্ত আমার সাথে কী হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এরপরে
কাজের মহিলাটা আমাকে মাঝে মাঝে বলে, যে কাজের মহিলাটা ওনার ঘরে থাকে, ওই মহিলাটা আমাকে মাঝে মাঝে বলে, হাবিবুর তুমি এই ঘর থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও, এখানে তুমি থাকলে তোমার অনেক বড় বিপদ হবে, তুমি অনেক বড় বিপদে পড়বা, আর তুমি জানো না যে তুমি জেনে শুনে কত বড় বিপদে পা দিয়েছ, কত বড় বিপদে তুমি পা দিয়েছ, তুমি এটা জানো না, তুমি আরও বেশি বিপদে পড়বা, অ্যান্ড তুমি এখান থেকে চলে যাও, তুমি এই ঘরে থাইকো না বা এই বাসায় থাইকো না। এইভাবে উনি আমাকে বারবার ধরে এই ধরনের কথাগুলো আমাকে বলতে থাকে, মানে কাজের মহিলা। তো কাজের মহিলা এই কথাগুলো বলে 1 দিন 2 দিন 3 দিন আমি শুনতেছি, এবং কীভাবে জানি এই কথাগুলো একটা সময় ওই রূপাও শুনে যায়, মানে নিজেও শুনে যে কাজের মহিলা এই ধরনের কথাবার্তাগুলো বলে। এবং এইটা বলার পরে দীর্ঘ অনেকগুলো বছর ওনার বাসায় যে মহিলাটা কাজ করছে, ওই মহিলাটাকে উনি তখন বাসা থেকে বের করে দেয়, মানে ডিরেক্টলি বের করে দেয়, মহিলাকে 2 মাসের বেতন অগ্রিম দিয়ে বাসা থেকে বের করে দেয়। বের করে দিয়ে অন্য একটা কাজের মহিলা উনি তখন নিয়ে আসে, উনি নিজেই নিয়ে আসে, অন্য একটা কাজের মহিলা নিয়ে আসে। তো এরকমভাবে ওনার হাজব্যান্ডের সাথে উনি কিন্তু তখন কোনো সম্পর্ক নাই, কোনো কথাবার্তা বলে না। এইভাবে প্রায় ওনার সাথে আমি 2 বছরেরও বেশি সময় ধরে থাকি। আমার বয়স তখন প্রায় 19 থেকে 19 বছরের কাছাকাছি এরকমই হবে, 19 বা 20 এই বয়সে আমিও তখন হব। তো আমার তখন একটাই কাজ, ওনার সাথে থাকতেছি, রাতের বেলায় ঘুমাইতেছি এবং ও ঘরে থাকতেছি। ওই টাকা কোত্থেকে আসে, সংসার কিভাবে চলে, ইনকাম কিভাবে হয়, এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না। বা আমি একটা মানুষ, আমার যদি টুকিটাকি কোনো খরচ লাগতো, এটা টাকা উনি আমাকে দিত, মানে ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি চলাফেরা করতাম, ওনার কাছ থেকে টাকা নিয়ে আমি খাইতাম, মানে উনি আমার একমাত্র গার্ডিয়ান ছিল। এরকম করতে করতে প্রায় 2-2.5 বছর পরে একদিন হঠাৎ করে উনি আমাকে বলতেছে ওনার হাজব্যান্ড দেশে আসবে। আর সত্যি কথা বলতে উনি আমাকে ওই সময় আটকায় রাখতো, মানে আমি যেটা মানে বলতে চাই না এটাই বলি যে উনি আমাকে আটকায় রাখতো। আমাকে ঘর থেকে যখন বের হইতো একরকম আমাকে তালা মেরে যাইতো এবং আবার তালা খুলে ঘরে ঢুকতো, এবং ওই কাজের যে মহিলাটা ছিল, মহিলাটা আমাকে সারাক্ষণ পাহারা দিত, মানে আমাকে ঘর থেকে বের হইতে দিত না। আমার একটা বন্দি জীবন ওই সময় কাটতে থাকতো। আর আমি যে পালিয়ে যাব এরকম কোনো চিন্তা ভাবনাও কিন্তু আমার মাথায় ছিল না, যে আমি আসলে পালিয়ে যাব কোথায়, আমার পালিয়ে যাওয়ারও তো কোনো জায়গা নেই। এই জন্য উনি যেভাবে চালাচ্ছে, উনি যেভাবে রাখতেছে, আমি ওনার মতো করেই দিনকাল পার করতেছি, এরকম করে আমি থাকতেছি। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় উনি একদিন রাতের বেলায় আমার বলতেছে যে হাবিব, তোমাকে একটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, এবং কথাটা তুমি মনোযোগ দিয়ে শুনবা এবং আমাকে একটা ভালো পরামর্শ দিবা। আমরা দুজনে মিলে একটা বড় ধরনের মিশন সাকসেস করতে যাচ্ছি, এমন করে আমাকে বলে। আমি তখন বললাম যে বড় ধরনের মিশন সাকসেস, আচ্ছা ঠিক আছে করব, তা কি আমাকে বলেন। পরে আমারে বলতেছে আমার হাজব্যান্ড আসিফ সাহেব ওই দেশে আসবে, ওর সাথে আমার ফোনে কথা হয়েছে, ও দেশে আসবে। পরে আমি বললাম তো উনি যদি দেশে আসে, আপনি তো আমাকে বিয়ে করছেন এবং হিসাব মতো তো গোপনে করেন, আর যাই করেন আপনি তো আমার বউ, তা উনি যদি আসে তাহলে উনি কি আপনার সাথে থাকবে বা আপনি ওনাকে ছেড়ে দেন নাই কেন? পরে উনি আমাকে বলতেছে যে আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে আমি সব কিছু হারাবো, তুমি আর আমি না খেয়ে মরতে হবে, আমাদের কোনো কিছুই থাকবে না। তো আমরা একটা কাজ করব, উনি যদি বাংলাদেশে আসে আমরা ওনাকে মেরে ফেলবো। ডিরেক্টলি আমাকে এটা বলতেছে। আমি বললাম মেরে ফেলবেন মানে এটা তো বুঝলাম না, এটা কী ধরনের কথা, মেরে ফেলবেন কেন? পরে বলতেছে উনি যদি বেঁচে থাকে তাহলে আমাদের সুখ শান্তি সব কিছু জ্বলে যাবে, মানে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না, উনি তোমার সাথে আমাকে থাকতে দিবে না, এবং উনি আমাকে ওভাবে ওনার কাছেও রাখবে না, উনি আমার জীবনটা নরক বানিয়ে দিচ্ছে। এবং উনি যদি মারা যায় তাহলে আমরা যে বিল্ডিংয়ে আছি ওই বিল্ডিংয়ের উত্তরাধিকারী সূত্রে আমি বিল্ডিংয়ের মালিক হব, এবং আমি এরকমও খবর পাইছি উনি যে বাংলাদেশে আসতেছে উনি বিল্ডিংটা বিক্রি করে দিবে, মানে আমরা এখন যে বিল্ডিংয়ে আছি ওই বিল্ডিংটা বিক্রি করে দিবে, এইটা বিক্রি করে দিয়ে উনি আমাকে আলাদা কোথাও ভাড়া রাখবে। তো আমি তো ওনাকে বিয়ে করে কোনো কিছুই পাই নাই, তো উনি যদি মরে যায় তাহলে আর তো বিল্ডিংটা বিক্রি করতে পারবে না, এটার মালিক আমি হব, তো এই জন্য আমি এই কাজটা করব। উনি আমাকে এটা বলতেছে। তো খুন খারাপির মতো এরকম জঘন্য কোনো কাজ আমি তো জীবনেও করতে পারবো না, এবং আমার দ্বারা এটা সম্ভব না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, উনি আসুক। এই কথা বলে আমি তখন ওনার কাছ থেকে মানে জাস্ট একটা স্পেস নিলাম, একটু সময় নিলাম। এবার আমি নিজে নিজে চিন্তা করতেছি, উনি ওনার মতো করে সকালে বেরিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে সকালে বেরিয়ে যায়, কোথায় থাকে, কি করে, কোন জায়গায় যায়, এসব কোনো কিছু কিন্তু আমি জানি না, আমি কোনো কিছু জানি না। সকালে বেরিয়ে যায়, সারাদিন বাইরে থাকে, এবং রাতের বেলা উনি বাড়িতে আসে। আবার উনি মাঝে মাঝে দেশের বাইরেও যায়, বিভিন্ন দেশে যায়, আমাকে নিয়ে যায় না, উনি একাই যায়। ধরেন আপনার 2 দিন 3 দিন বিভিন্ন দেশে থেকেও আসে, বা অনেক জায়গায় উনি যায়, উনি ট্যুর করতে অনেক পছন্দ করে, কিন্তু একাই করে, আমাকে নেওয়া যায় না। পরে এমন করতে করতে ওই আসিফ সাহেব আসার সময় হয়ে গেছে, উনি চলে আসবে। তা আমার নিজের ভিতরে কেমন জানি একটা বিবেক নাড়া দেয় আর কি, আমি নিজে নিজে চিন্তা করি যে আসিফ সাহেব তো আমার কোনো ক্ষতি করে নাই,
এই ভদ্রলোক তো এই পরিবারেরই একজন মানুষ, এবং আমি ওনাকে কেন মেরে ফেলবো? আর ওনার ওয়াইফ আমার সাথে যেটা করতেছে এটা তো অন্যায় করতেছে। আমি ওনার ছেলের বয়সী হব, এবং উনি আমাকে ছেলে বলেই কিন্তু এই ঘরে আনছিল। এরপরে যে কাজগুলো নিয়ে আমার সাথে প্রতিনিয়ত করে যাচ্ছে, এগুলো তো আর আমার পক্ষে সম্ভব না, বা আমি তো আর এগুলো নিতে পারবো না। মানে একটা সময় আমার মাথায় হঠাৎ করে অনেক বেশি ভালো একটা অনেক বেশি ভালো হয়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথায় চলে আসে। তো অনেক বেশি ভালো হয়ে যাব, অনেক বেশি ভালো কিভাবে হব? আমি একটা সময় চিন্তা করলাম, ওই আসিফ সাহেব যদি আসে, ঢাকাতে আসে বা ওনার বাসায় আসে, এই লোকটাকে আমি সব কিছু সত্য কথা বলে দিব, এবং সব সত্য কথা বলে দিয়ে তার বউ তার কাছে দিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব, বা এখান থেকে আমি চলে যাব, আমি এখানে থাকবো না। কারণ আমার কাছে কেন জানি মনে হলো যে আমি তো এই কাজটা কখনোই করতে পারবো না। একটা লোককে আমি মার্ডার করব, খুন করব, এবং এরপরে খুনের মামলায় কী হবে না হবে, সে আমেরিকার নাগরিক, তার আমেরিকার পাসপোর্ট আছে, অনেক তার ছেলে মেয়ে আছে আমেরিকাতে। এরপরে যদি এটা যাচাই বাছাই হয়, ইনকোয়ারি হয়, এবং শেষে যদি আমি ফেসে যাই, আমার সারা জীবনের জেল হয়ে যাবে। নাকি উনি আমাকে বিয়ে করছে শুধুমাত্র ওই আসিফ সাহেবকে মারার জন্য, এমনও তো হতে পারে যে উনি আমাকে বিয়ে করছে শুধু আসিফ সাহেবকে হত্যা করার জন্য, আদার্স কোনো কারণে উনি আমাকে বিয়ে করে নেয়। তাহলে ওনার মতো মহিলা আমাকে কেন বিয়ে করতে যাবে, এবং উনি আমাকে এতটা কাছে কেন রাখবে? হয়তো ওনাকে, ওনার হাজব্যান্ডকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য উনি আমাকে ব্যবহার করতে যাচ্ছে। যেহেতু আমি ফুটপাথ থেকে উঠে আসছি, উনি বুঝতেই পারছে। পরে আমার কাছে মনে হলো যে না, এভাবে আমার করা ঠিক হবে না। আমি ওই ভদ্রলোককে সব কিছু জানাই দিব, ওনাকে সব কিছু জানাই দিব, এবং ওনাকে সব কিছু জানিয়ে ওনার মাধ্যমে আমি তখন এই ঘর থেকে বেরিয়ে যাব। এইরকম চিন্তা ভাবনা তখন হয়েছে। পরে ওই দিন উনি যেদিন আসবে, এর আগের দিন রাতের বেলায় আমি ওনার ওয়াইফের সাথে থাকি, রূপার সাথে থাকি। পরে সে আমারে বলতেছে, কালকে তো দুপুরবেলা ও আসবে, বাসায় আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যাবে, তা কালকে রাতটা থাকুক, এরপরে রাতে আমরা প্ল্যানিং করে ওকে আমরা শেষ করে দিব, এবং আমরা বলবো যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমরা ঢাকাতে ওর দাফন করে ফেলবো। ওনাকে কোথায় কবর দিবে সেই কবরস্থান পর্যন্ত উনি ঠিক করে রাখে, যে কোথায় ওনাকে কবরস্থ করবে, মাটি দিবে, এইটাও ঠিক করে রাখে। পরে উনি কী করে আসে, বিকেল 3টার দিকে উনি বাসায় আসে, এবং আসার পরে ওনার মন মানসিকতা খুব খারাপ থাকে, খুবই রাগান্বিত একটা ভাবসাব নিয়ে উনি তখন বাসায় আসে। আসার পরে উনি কারোর সাথে কোনো কথা বলে না, উনি ডিরেক্টলি শুইতে চলে যায়। উনি শুয়ে যায় ওনার রুমে, ওনার ওয়াইফের রুমে গিয়ে উনি শুয়ে যায়। এবং আপনার মাগরিবের আজান দিলে পরে ওনার ওয়াইফ তখন করে কি, বাসার বের হয়, উনি বাইরে যাবে, আমারে বলে যায় যে হাবিব তুমি কিন্তু সাবধান, খেয়াল রাখবা ওই বাসা থেকে বের হয় কিনা, বা ও ফোনে কথা বলে কিনা। আর যে কাজের মহিলাটা ছিল বা মেয়েটা ছিল, তারাও বললো যে ওনার দিকে খেয়াল রাখার জন্য, এই কথাগুলো বলছে। এবং বলার পরে যখন ও বাসা থেকে বেরিয়ে গেছে, তখন আমার বুকটা দরপর করতেছে যে এই পরিস্থিতির মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে আমি কি করতে পারি। যখনই রূপা বাসা থেকে বেরিয়ে গেল, আমি তখন আস্তে আস্তে করে ওই আপনার আসিফ সাহেবের রুমের দিকে গেলাম। যাওয়ার পরে উনি কিন্তু দরজা নক করে নাই, এমনি ঘুমায় আছে। আমি তখন দরজাটা খুলে আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম, রুমে ঢুকলাম। এই রুমে কিন্তু আমি ঘুমাইতাম আগে, এবং উনি আসার আগে আমার যত কাপড় চোপড় বা এই রুমে আমার যা কিছু ছিল সব কিছু কিন্তু রূপা সরাই দিছে। রূপা সব কিছু সরিয়ে রূপা তখন সব কিছু আলাদা রেখে দিয়েছে, আমার রুমে সব কিছু রেখে দিয়েছে। পরে আমি একটু একটু করে ওনার রুমের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমি ওনার যে চেয়ার আছে, চেয়ারের মধ্যে বসে আছি। আমার পরিকল্পনা, একে তো বুকের মধ্যে একটা ভয় কাজ করতেছে, ওনার কাছে আসছি, এবং এগুলো বলার পরে উনি আমাকে বিশ্বাস করে কিনা, নাকি উল্টা উনি আমাকেই ফাঁসায় দেয়। আবারও চিন্তা করতেছি যে তার বউ, সে আবার কখন হঠাৎ করে চলে আসে, রূপা আবার কখন হঠাৎ করে বাসায় চলে আসে, এবং আসার পর যদি রূপা আমাকে এই রুমের মধ্যে দেখতে পায়, তাতেও তো একটা সমস্যা হয়ে যেতে পারে। আমি আসলে ওই মুহূর্তটাতে বুঝতে পারতেছিলাম না যে কী করবো। বুকটা দরপর করে কাঁপতেছিল। এরই মাঝে হঠাৎ করে দেখলাম যে উনি ঘুম থেকে উঠে গেছে, আসিফ সাহেব ঘুম থেকে উঠে গেছে, এবং উঠে আমার দিকে তাকাইতেছে। তাকে আমার বলতেছে, উনি কোনো কিছু মাইন্ড করেন আমি যেখানে বসে আছি, আমাকে দিকে জাস্ট বললো যে আসিফ এখানে কি পানি আছে, এটা আমাকে জিজ্ঞেস করলো, পানি আছে কি না। আমি বললাম যে পানি তো আছে, বল আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। উনি এটা বলছে। তো আমি গেলাম, গিয়ে ওনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসলাম, জগ শো নিয়ে আসছি। আসার পরে ওনাকে আমি পানিটা ঢেলে দিলাম, পানিটা খাইলো। খাওয়ার পরে আমি বললাম যে আমি ওনাকে আঙ্কেল করে ডাকতাম, তখনও আঙ্কেল ডাকতাম। পরে বললো যে আঙ্কেল আপনার সাথে আমার একটা কথা আছে। পরে বলে কথা, কি কথা? আমি বললাম আঙ্কেল কথাটা আমার জীবন মরণের প্রশ্ন, এবং আপনাকে আমি কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারতেছি না, এবং আপনাকে বললে আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না। তো আপনি আমার কথা বিশ্বাস করেন বা না করেন, আমি আপনাকে সব সত্য কথাগুলো বলতে চাই, এবং আমি এই নরক থেকে মুক্তি পেতে চাই। আমার জীবনটা অনেক সুখের ছিল। আমি যদিও দিনে 3 বেলা খাবার খেতে পারতাম না, তারপরেও আমি ওই বাজারে অনেক ভালো ছিলাম, বাজারের সবার সাথে আমি অনেক ভালো ছিলাম। কিন্তু এখন আমি যে জায়গার মধ্যে আছি, আমার কাছে মনে হয় যে প্রতিটা মুহূর্তই আমি আমার মৃত্যুকে ওয়েলকাম করছি।
আমার মৃত্যুকে আমি স্বাগতম জানাচ্ছি, আমি না এগুলো আর নিতে পারতেছি না, যার জন্য আমি আপনাকে সমস্ত সত্য ঘটনাগুলো বলে আমি এসব থেকে মুক্তি পেতে চাই, এমন করেই বলি। পরে উনি আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার তো নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। ওকে ফাইন, ঠিক আছে, আমাকে বলো যে তুমি কি বলতে চাও, মানে তোমার কি বলতে চাও আমাকে বলো, আমি শুনবো। পরে আমি বললাম, আঙ্কেল এই ঘটনা, মানে যেভাবে পারছি এভাবে ওনাকে বুঝিয়ে বললাম যে আঙ্কেল এই ঘটনা, এবং এই মানে ওনার ওয়াইফের যে প্ল্যানিংগুলো ছিল সমস্ত প্ল্যানিংগুলো আমি তখন আমার হাজব্যান্ডের কাছে বলে দিই। এবং বলে দেওয়ার পরিপ্রেক্ষিতে উনি তখন আমারে বললো, মানে কথাগুলো শোনার সাথে সাথে আমাকে বলতেছে, তুমি বাসা থেকে বেরো, মানে রুম থেকে বেরো, আমার সাথে বের হও। পরে আমি বললাম যে মানে আমি কোথায় যাবো, তখন কান্না করে দিলাম আর কি, মানে আমার তখন মানে ইমোশনালি কান্না করে দিলাম যে উনি আমাকে বের করে কোথায় নিয়ে যাবে। পরে আমার বলে, তুমি বের হো। তখন বাসা থেকে বেরোইছি, বেরোয়ার পরে মানে এই রুম থেকে বেরোলাম, বেরোয়ার পরে সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে মানে বাসার পাশে, ওই রেস্টুরেন্টে উনি তখন আমাকে নিয়ে গেল। এটা সন্ধ্যার পরে, রাত্রে তখন প্রায় আপনার আনুমানিক 7:30 থেকে 8টার মতো বাজে এই সময়। রেস্টুরেন্টে ঢুকানোর পরে উনি আমাকে বলে, তুমি যে আমাকে কথাগুলো বলতেছো এগুলো কি তুমি সত্য বলতেছো? পরে আমার কাছে কিছু ডকুমেন্ট ছিল, আমি ওই ডকুমেন্টগুলো ওনাকে দেখাই যে দেখেন এই প্রমাণ, আমি আপনাকে একটাও মিথ্যে বলতেছি না। তিনি আমাকে বিয়ে করছে, আমাকে প্রথমে ছেলে হিসাবে আনছে, আপনার কাছে উনি ছেলেই পরিচয় দিছে, এবং উনি আমার সাথে এই ধরনের অসৎ কাজগুলো করতো, এবং করার একটা পর্যায়ে উনি আমাকে বিয়ে করে, এবং বিয়ের পর উনি এরকম একটা প্রস্তাব, এরকম একটা সিদ্ধান্ত নেয় যে আপনাকে শেষ করে দিবে। আপনারা নাকি আমেরিকাতে বিয়ে করছেন, আপনার বাচ্চা আছে, আপনার ফ্যামিলি আছে, তাদেরকে শেষ করে দিবে, এই জন্য উনি আমার সাথে এরকমটা করতেছে। পরে আমারে বলে যে উনি অনেকক্ষণ ধরে চুপ করে আছে, তো চুপ করে থেকে আমারে বলে, তুমি এখন কোথায় যাবো? আমারে বলতেছে। আমি বললাম, আমি কোথায় যাব জানি না, তবে আমি এখান থেকে চলে যাব, আমি এই বাসায় আর থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। পরে উনি বলে যে চলে যাবা, কোথায় যাবা? আমি বললাম, কোথায় যাবো আমি তো জানি না, আমার তো কোনো ঠিকানা নাই, আমি আল্লাহর চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাব। কথা বলার পরে ওনার গলার মধ্যে অনেক মোটা একটা স্বর্ণের চেন ছিল, যেটা অনেক মোটা, এটা অনেক দাম হবে। ওই দামি স্বর্ণের চেনটা উনি তখন ওনার গলা থেকে খুলে এটা আমার হাতে দিল, আমার হাতে দিয়া বললো, এবং ওনার হাতে কিছু মানে পকেটে কিছু ডলার ছিল, US ডলার, আমেরিকান কিছু ডলার, এই ডলারগুলো আমাকে দিল, দিয়া বললো, ঠিক আছে তুমি যাও, আর এটা আমার ফোন নাম্বার, মানে উনি ওনার আমেরিকার নাম্বার এবং দেশের একটা নাম্বার, দুইটা নাম্বার আমাকে দিল, যে এগুলো আমার নাম্বার, যদি কখনও আমার সাথে যোগাযোগ করো তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা, আর তুমি কোথায় যাবা সেটা আমি জানি না, আমি কিন্তু আমার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে? পুরানোকে বললাম যে আমি ওই বাজারে ঠিকানা দিলাম, যে বাজারে অমুক জায়গায় একটা দোকানের কথা বললাম, ওই দোকানে আপনি আমাকে জিজ্ঞেস করলে ওই দোকানের ঠিকানা আপনি আমাকে পেয়ে যাবেন, বা ওই দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলে সে আমাকে দেখাই দিবে, এটা বলছি। এই ঠিকানাটা বলে আমি তখন ওনার এখান থেকে, উনি আমাকে বের করে দিল, আমি রেস্টুরেন্ট থেকে বের হয়েছি, উনি ওনার মতো বাসার দিকে গেছে। এবং এরপরে কী হয়েছে আমি আর জানি না। আমি তখন একটা আপনার রিক্সা নিয়ে আস্তে আস্তে করে আমি ওই আমার সবজি বাজারে দিয়ে গেছি। যাওয়ার পরে আমি আর বাজারের মধ্যে ঢুকি না। বাজারের মধ্যে না ঢুকে আমি চিন্তা করতেছি যে আমি যদি এখন বাজারে ঢুকি, তা উনি ওনার ওয়াইফের কাছে যাবে, ওনার ওয়াইফ যদি ওনাকে আবার উল্টাপাল্টা বুঝিয়ে দেয়, বা ওনার ওয়াইফের কাছে উনি যদি সব সত্য কথা বলে, ওনার ওয়াইফ যদি আমাকে এখানে খুঁজতে চলে আসে, এবং তার অনেক খারাপ লোকদের সাথে সম্পর্ক আছে, আমি দেখেছি ঢাকাতে উনি যে আমাকে নিয়ে বারে যাইতো, বিভিন্ন ক্লাবে যাইতো, আমি দেখতাম অনেক ধরনের খারাপ ছেলেপেলের সাথে, অনেক খারাপ লোকের সাথে ওনার উঠা বসা, এদের সাথে ওনার অনেক খারাপ সম্পর্ক। তো এখন দেখা গেল যে উনি যদি আমাকে বাজারে এসে আমাকে ধরে নিয়ে যায় বা আমাকে মেরে ফেলে, সেই ভয় আমি তখন করলাম কি, ওই রাতের বেলায় আমি তখন আরামবাগের ওইদিকে কমলাপুর ওইদিকে আসছিলাম, এবং কমলাপুর ওইখানে এসে আমি তখন চট্টগ্রামের একটা ট্রেনে উঠে যাই। মানে আমি আর এই শহরে থাকবোই না, শুধু আমার পকেটে কিছু ডলার আর ওনার ওই স্বর্ণের চেনটা আছে, আর সামান্য কিছু টাকা আছে, এটা নিয়ে আমি তখন রাতের বেলায় চট্টগ্রামের ট্রেনে উঠে যাই, মানে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাব, যাতে ওনারা আর আমাকে খুঁজে না পায়। মানে আমি বাজারে যদি যাই আমি নিশ্চিত যে আমি ধরা খেয়ে যাব, কারণ হয় উনি না হয় ওনার ওয়াইফ, তারা কেউ না কেউ আমাকে এসে বাজারে ধরবে, এবং বাজারে হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। মানে এই ভয়ে আমি তখন করলাম কি, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, যে যাই হবে যেটাই হবে আমি চট্টগ্রামে চলে যাব। দেন এবার আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমি চট্টগ্রামে চলে যাচ্ছি, ট্রেনে বসে আছি। পরের দিন প্রায় আপনার দুপুরবেলায় চট্টগ্রামে গিয়ে ট্রেনটা তখন পৌঁছাইছে। আমি আবার ট্রেন যেখানে থামছে ওইখানে খাওয়া দাওয়া করছি, রেস্টুরেন্টে, ট্রেন স্টেশন ওইখানে খাওয়া দাওয়া করছি, বা আমার সব কিছু ঠিক আছে। চট্টগ্রামে নামার পরে চিন্তা করতেছি কী করব, মানে কী করব এটা ভাবতেছি। পরে আমার যে ডলারগুলো ছিল, প্রথমে ডলারগুলো ভাঙাই, এবং ডলারগুলো ভাঙানোর পরে বাংলাদেশি টাকায় সেই সময় আমার কাছে অনেক টাকা হয়ে যায়, প্রায় আপনার 35,000 টাকার মতো হয় ডলারগুলো ভাঙানোর পরে, 35,000 টাকার মতো হয়। এবং এই 35,000 টাকা দিয়ে ওই সময় কিন্তু 35,000 টাকারও অনেক ডিমান্ড, মানে 35,000 টাকারও কিন্তু অনেক দাম আছে। পরে ওই টাকাগুলো দিয়ে আমি তখন করলাম কি, আপনার প্রথমে আমি একটা ঘর ভাড়া করি, একটা বাসা ভাড়া করি, নিজে একটা বাসা ভাড়া করি, এবং বাসা ভাড়া করে আমি ওখানে থাকতেছি। আর মনে মনে চিন্তা করতেছি, আমার কাছে তো কোনো মোবাইল ফোন নাই, কোনো আমার সাথে যে যোগাযোগ করবে এরকম কোনো মাধ্যম বা এরকম কোনো ঠিকানা কিন্তু আমি দিই নেই।
যে কোনো ঠিকানা ওনাকে দিই নাই, আমাকে যাতে খুঁজে না পায় এরকম কোনো কিছুই দিই নেই। আমি বাজারে যে ঠিকানা দিয়ে আসছি ওই ঠিকানা তো আর আমাকে পাওয়া যাবে না, আমি তো ওই ঠিকানা থেকে চলে আসছি। যাই হোক, ওভাবেই তখন ওখানে পড়ে আছে এবং আল্লাহ আল্লাহ করে দিনগুলো পার করতেছি। এভাবে প্রায় বেশ কয়েকটা দিন কেটে গেল এবং কেটে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি আমার কাছে যে টাকাগুলো আছে, মানে আমার পকেটে যে টাকাগুলো আছে এগুলোই তো আমার সম্পদ, মানে এছাড়া তো আমার কাছে আর তেমন কিছুই নেই। এখন এই টাকাগুলো যদি আমি খরচ করে ফেলি, মানে এই টাকাগুলো যদি আমি এখানে সেখানে খেয়ে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে তো আমার কাছে অবশিষ্ট আর কোনো কিছুই থাকবে না, মানে আমার ফিউচার ভবিষ্যৎ বলতে কিছুই নাই। তো আমি তখন করলাম কি, এই টাকাগুলো আর খরচ করলাম না, কিছু টাকা খরচ করলাম, কিছু টাকা রেখে দিলাম। এবং রেখে দেওয়ার পরে আমার যে স্বর্ণের চেনটা উনি দিছিল, আমি তখন এই চেনটা বিক্রি করতে গেলাম। তো ওই সময় আমি চেনটা প্রায় 90,000 টাকা বিক্রি করি। ওই চেনটা এত মোটা একটা চেন ছিল বুঝেন স্বর্ণের। ওই সময় স্বর্ণের ভরি ছিল আপনার ধরেন 30,000 টাকা, এরকমভাবে 30-35,000, এর বেশি না। সেই সময়ের কথা আমি বলতেছি। পরে আমি তখন এই স্বর্ণের চেনটা বিক্রি করি, বিক্রি করার পর আমার কাছে অনেকগুলো টাকা হয়। তো যেহেতু অনেক দিন ধরে আমি সবজির ব্যবসার সাথে জড়িত ছিলাম, মানে সবজির দোকান করতাম বা সবজির বাজারে কাজ করতাম, সবজি সম্বন্ধে আমার একটা ভালো ধারণা আছে। পরে চট্টগ্রামের রেলগেট বলে একটা জায়গা আছে, ওই রেলগেটের ওইখানে আমি তখন একটা সবজির দোকান নেই। তো আমি কিন্তু ওখানকার কোনো মানুষকে চিনি না যারা সবজি বেচে বা সবজি আনে, ওনাদের সাথে কথাবার্তা বলি, কোত্থেকে আনে, কীভাবে কী, এবং বাজার কমিটির সভাপতিকে, তো বাজার কমিটির সভাপতির সাথে কথা বলি। কথা বলার পরে আমি ওখানে একটা দোকান ভাড়া নিই, একটা সবজি দোকান ভাড়া নিই। এবং একটা সবজির দোকান ভাড়া নেওয়ার পরে আমি ওখানে সবজি উঠাই, বিভিন্ন ধরনের সবজি উঠাই, সবজি বিক্রি করি। একটা নতুন জীবন আমি তখন পদার্পণ করলাম এবং পুরনো যে জীবন ছিল আমি এটা সম্পূর্ণভাবে ভুলে গেলাম। অ্যান্ড আমি সত্যিকার অর্থে আজও জানি না যে ওই রূপা কী হয়েছে বা আদৌ ওনার হাজব্যান্ডের সাথে ওনার কী হয়েছে না হয়েছে, এসব কোনো বিষয় কিন্তু আমি কোনো কিছু জানি না। পরে আমি এখানে চলে আসলাম, এখানে আসার পরে সবজি দোকান করতেছি, দিন কাটতেছে, রাত কাটতেছে। এবং তার পাশাপাশি তখন আমি একটা যে বাসাটা ভাড়া করতাম ওই বাসাটা ছেড়ে দিই। বাসাটা বাসা মানে ভাড়াটা একটু বেশি ছিল এবং এটা আমার দোকান থেকে মোটামুটি বেশ দূরে ছিল। এই জন্যই ব্যবসাটা আমি মানে বাসাটা ছেড়ে দিই। বাসাটা ছেড়ে দিয়ে আমার সবজি দোকানের পিছনের দিকে দোতলা বিল্ডিংয়ে, মানে এটা একটু মোটামুটি একটু নিম্নবিত্ত এলাকা আর কি, একটু মোটামুটি শ্রমিক লেভেলের লোকজনরা থাকে, ওইরকম একটা জায়গার ভিতরে আমি তখন একটা ঘর ভাড়া করি, মানে একটা রুম ভাড়া করি এবং বাসা ভাড়া করি, সারাদিন দোকানদারি করি, হোটেলে খাই এবং এভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে। আমি থাকতাম দোতলায়, এটা টোটাল দোতলাই ছিল, নিচতলায়ও ভাড়া হইতো, বিভিন্ন মানুষরা থাকতো। তো ওইরকম করতে করতে একদিন হলো কি আপনার দুপুরবেলা, এভাবে প্রায় আপনার আমার বৎসরখানিক কিন্তু কেটে গেছে চট্টগ্রামে, প্রায় বৎসরখানিক কেটে গেছে। আমি আর রূপা বা রূপার হাজব্যান্ড আসিফুর রহমান, এদের কারো কোনো খোঁজখবর আমি পাই নাই বা এদের কোনো খোঁজখবর নেওয়ার চেষ্টাও আমি আর করি নাই। পরে একদিন হলো কি দুপুরবেলা আমি মানে রুমে শুয়ে আছি, আমি দুপুরবেলা বিকেলে আবার গিয়ে দোকান খুলবো। হঠাৎ করে নিচতলার একটা ভাবি, নাম হচ্ছে সাইমা ভাবি, মানে মাঝে মাঝে আমি দেখতাম ওনার হাজব্যান্ড হচ্ছে কোথায় জানে চাকরি করে। পরে আমার সাথে দেখা হইলে সুন্দর করে কথা বলতো এবং আমি মাঝে মাঝে ওনাকে মানে ফ্রেশ কোনো সবজি টবজি হইলে আয়না টাইনা দিতাম, একটু ভালো সম্পর্ক, কথাবার্তা। অনেক দিন আমার জন্য পায়েস নিয়ে আসছে, মানে দুপুরবেলা পায়েস নিয়ে আসছে, আসে আমরা বলতেছে হাবিব ভাই পায়েস বানাইছিলাম আপনার জন্য, একটু নিয়ে আসছি। তো এইটা দিলাম, তখন আমি পায়েস খাইতেছি। তো পায়েসগুলো খাচ্ছি, পায়েস খাইতেছি, উনি তখন বসে আছে সামনের টেবিলের মধ্যে, চেয়ারের মধ্যে বসে থাকা অবস্থায় ওনার ওই যে শাড়ি পরছে, শাড়ির চুলের নিচের যে জায়গাটা, মানে ওই জায়গাটা একটু তো ওখানে কাপড় নেই, ফাঁকা জায়গাটাতে দেখা যাচ্ছে যে ওনার ওই পিঠের মধ্যে, হাতের মধ্যে, মানে হাতের এই সাইডগুলোতে প্রচুর কালো কালো হয়ে আছে। মানে একটা মানুষকে লাঠি দিয়ে পিটালে যেরকম কালো দাগ পড়ে যায় না, এরকম কালো দাগ পড়ে আছে। তো এই দাগগুলো দেখার পরে মানে আমার ভিতরে তখন মানে একটু খারাপ লাগলো। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাবি একটা কথা বলি, কিছু মনে করেন না, যে আপনার শরীরে এই দাগগুলো কিসের, মানে আপনার শরীরে এই দাগগুলো কিসের, এরকম দাগ? পরে আমার বলে ভাইরে মায়ের দাগ, আমার এমনি বলে ভাইরে মায়ের দাগ। আমি বললাম মায়ের দাগ, তা কি আপনাকে মারছে, মানে আপনাকে মারলো কে? পরে আমার বলে আমি যে পশুর সাথে থাকি ওই পশুটাই আমাকে মারছে। মানে আমি ভাই তখনই আমার কাছে কেন জানি বিয়ে জিনিসটার উপরে ঘৃণা চলে আসে। আমি আমার যে বাবা মায়ের সাথে ছিলাম, আমার বাবা মাও মারামারি করতো। এরপরে যে হাবিব সাহেব ছিলাম, রূপার আমি বিয়ে করছি, বা হাবিব সাহেব রূপা, ওদের মাঝেও মারামারি হইতো। এবং আজকে আমি চট্টগ্রামে যে বাসায় ভাড়া থাকি, সেই বাসার যে ভাবির সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই ভাবির জামাইও নাকি তাকে মারে। মানে আমার কাছে তখন মনে হলো যে আসলেই কি স্বামী স্ত্রীর সম্পর্কটা মানেই মারামারি? এটার মাঝে কি আসলেই কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই? স্বামী স্ত্রী হইলেই কি মারামারি করতে হয়? তো আমার তখন বিষয়টা খুব খারাপ লাগলো। লাগার পরে আমি খাইলাম। তো এরপরে দোকান থেকে যাইতাম আসতাম, ভাবির সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক হয়। তো ভাবির একটা মেয়ে আছে, মানে একটা মেয়ে আছে। তো একদিন হলো কি আমারে বলতেছে যে হাবিব ভাই আমার কিছু টাকা ধার দিবেন, আমার মেয়েটার স্কুলে ভর্তি করতে হবে। ওর বাবা তো টাকা দেয় না, ওর বাবা টাকা দিতেছে না, এখন যদি আপনি কিছু টাকা দিতেন আমার মেয়েটাকে আমি স্কুলে ভর্তি করতাম, এরকম করে আমারে বলতেছে। তো
তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি মেয়ের স্কুলে আপনি ভর্তি করাবেন, আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব। মানে এরকমভাবেই বললাম যে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব। পরে আমি ভাবির ওই সময় 10,000 টাকা ধার দিই। ওনার এত টাকা লাগে না, এরপর আমি 10,000 টাকা উনি আমার কাছে চায়, 10,000 টাকা আমি ধার দিই। পরে ধার দেওয়ার পরে উনি ওনার মেয়েরে ভর্তি করায়, মেয়ের জন্য জামা কাপড় কিনে, এমন করে মাঝে মাঝে আমার জন্য রান্নাবাড়া করে, আমার জন্য খাবার দেওয়ার জন্য। ওনার যে হাজব্যান্ড ছিল নাহিদ, তো উনি আবার মোটামুটি এসবে কোনো কিছু সন্দেহ করতো না। এই জন্য ওর ওয়াইফ আমাকে খাবার দিত, আমার ঘরে আসতো, আমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করছে। এইসবই কিন্তু ওনার হাজব্যান্ডের কোনো রকমের মাথা ব্যথা ছিল না, সে কোনো কিছু বলতো না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে এই পর্যায়ে তখন ভাবি আমারে বলতেছে ওনার হাজব্যান্ড যে নাহিদ নাকি পরকীয়ায় লিপ্ত, অন্য কোনো একটা মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত আছে, অন্য কোনো একটা মেয়ের সাথে কথাবার্তা বলে এবং সে ভালো নাই, এরকম অনেক কথাবার্তা সে তখন বলে। মানে এই ভাবি তখন বলতেছে আমার যে পরকীয়া করে, এবং ওই পরকীয়া যখন আমি বাধা দিই, আমি বিরক্ত করি, ডিস্টার্ব করি, তখনই আমাকে মারে। আমি পরকীয়া বাধা দিলে আমাকে মারে। তো এই মায়ের আমি সহ্য করতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না, আমি আত্মহত্যা করবো, আমার মেয়েটারে নিয়ে আমি একদিন ট্রেনের নিচে পড়ে মারা যাব। আমার সবসময় বলে এটা যে আমি ট্রেনের নিচে পড়ে মারা যাব। তো আমি বুঝাই শোনাই এরকমভাবে মানে কোনো কিছুই হয় না। এরকম করতে করতে একদিন হলো কি, মানে রাতের বেলায় আমি শুয়ে আছি, রাত আনুমানিক প্রায় 11:30 কি 12টার মতো বাজে। এই সময় ভাবি এসে আমাকে দরজা ধাক্কাইতেছে, আমি ঘরে শুয়ে আছি, দরজা ধাক্কাইতেছে। আমি তখন দরজাটা খুললাম, খোলার পরে দেখলাম যে ওনার ঠোঁটের এদিক দিয়ে রক্ত বেরিতে আছে, কপাল ফাটা, মানে খুব মারাত্মক একটা অবস্থা, হাতের মধ্যে কিছু টাকা। পরে আমি বললাম যে ভাবি, মানে আপনি এত রাতের বেলা আপনার শরীর দিয়ে রক্ত বেরিতেছে কেন, কী হয়েছে? বলে ভাই রে, আপনার কাছ থেকে 10,000 টাকা ধার করছিলাম, তো এই 10,000 টাকা দিলাম, আপনি 10,000 টাকা নিয়ে যান, আর আমি আমার মেয়েটারে নিয়ে আজকে রাতে আত্মহত্যা করব। আমি আমার মেয়েটারে নিয়ে আমি আজকে রাতে ট্রেনের নিচে পড়ে মরবো, অথবা ঘরের মধ্যে ফাঁসি দিয়ে মারা যাব। তো আমি যদি মরে যাই তাহলে তো আপনার ঋণটা আর শোধ করা হবে না। তো আমি আপনার ঋণটা শোধ করার জন্য আমি আপনাকে এই ঋণের টাকাটা দিতে আসছি, আমি রাতে মারা যাব। পরে আমি চিন্তা করছি রাতের বেলায়, এখন ধরেন এই রাতের বেলায়, পরে আমি ডাক দিলাম, ভাবি প্লিজ ঠান্ডা হন, আপনি আমার ঘরে আসেন। ডাক দিয়ে ওনার ঘরে আনশুনি, আমার ঘরের মধ্যে বসে প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। তো আমি একটা সময় আবার চিন্তা করতেছি, যেহেতু আমি ব্যাচেলার থাকি, আমার তো কোনো বউ নাই, এবং উনি আরেকজনের বউ। এখন হঠাৎ করে তার হাজব্যান্ড যদি বা তার স্বামী যদি আসে এবং এসে যদি দেখে যে আমি তার বউ নিয়ে এখানে ওই ঘরের মধ্যে, তো সে তো আবার সন্দেহ করবে। পরে আমি ভাবিরে বললাম, ভাবি আপনি এখান থেকে বেরোন, আপনি এখান থেকে বেরোন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলবো, চলেন। এই কথা বলবো না, তখন বাসা থেকে বের করে উনি তখন ওনার মেয়ের নিয়ে বের হয়। আমার যে মেয়ে আছে ওনার মেয়ের নিয়ে বেরোয়ার পরে, মানে ওর মেয়ের নিয়ে ঘর থেকে বেরোলে আমি তখন একটা সিএনজি নেই, এবং দিয়ে আমি তখন রেল স্টেশনের ওইদিকে আসি। ওই রেল স্টেশনের ওখানে আসি, রেল স্টেশনে আসার পর ওইখানে বসার পর আমি বললাম, ভাবি উনি আমার বলে না, উনি আত্মহত্যা করবে, উনি এই জীবনে রাখবে না। এবং পরে লাস্ট পর্যন্ত আমি বললাম যে ভাবি কী চান আপনি, মানে এভাবে না করে আপনি একটা, উনি আমাকে বলে আমি ওই নরপিসাদের সাথে আর থাকতে চাই না, আমি ওই লোকের সাথে আর থাকতেই চাই না, সে আমাকে মারে, সে আমাকে এই করে সেই করে। পরে এই সারাটা রাত আমি ভাবির সাথে রেল স্টেশনে থাকার পরে চিন্তা করলাম যে উনি তো আত্মহত্যা করবে, মানে ওনার যে পরিস্থিতি বা উনি যে অবস্থার মধ্যে আছে, উনি এসব আর নিতে পারতেছেন, ওনার স্বামীর অত্যাচার। পরে আমি ভাবলাম যে ঠিক আছে, তাইলে আমি ওনার জন্য একটা আলাদা ঘর ভাড়া করি। আমি খুব সংক্ষেপ করে এগুলো বলতেছি। পরে আমি ওনার জন্য ওই সময় মানে সকালবেলায় রেল স্টেশনের ওইদিকে একটা ঘর, মানে একটা বাসা ভাড়া করি। একটা বাসা ভাড়া করে ওই বাসার মধ্যে আমি তখন ওনাকে আর ওনার মেয়েকে রাখি। তো এরই মাঝে আবার ধরেন ওনাকে আর ওনার মেয়েকে ওইখানে রেখে আমি সকালবেলা দোকান খুলি, ওনার হাজব্যান্ড তখন আমার দোকানে আসে, মানে নাহিদ ভাই আইসা আমার বলতেছে যে হাবিব তোমার ভাবি কোথায়, এমনি আমারে বলে। আমি বললাম ভাই আমি তো জানি না, মানে আমি কিন্তু আর বলতেছি না। পরে আমার বলে না বলো তোমার ভাবি কোথায়, আমি বললাম আমি জানি না। এই কথা ওনারে বলছে, উনি আর আমার সাথে নিয়ে কোনো ভাড়াবাড়ি করে নাই। পরে আমি দুপুরবেলা মানে লাঞ্চের সময় আমি ওই ভাবির কাছে যাই, যেখানে ওনাকে আমি ভাড়া রাখছি, ওইখানে যাই। ওখানে যাওয়ার পরে উনি তখন আমাকে একটা লিস্টই ধরাই দেয়, মানে এই জিনিসগুলো লাগবে বাসার জন্য, চুলা, তারপরে এইটা ওইটা অনেক কিছু লিস্ট ধরাই দেয়। আমি প্রায় 15,000 টাকার মতো তখন এই লিস্ট অনুযায়ী বাজার করে আনার পরে উনি তখন এই ঘরের মধ্যে থাকতে শুরু করে। আমি তখন আমার ঘরে থাকি, আমি যে রুমে আছি ওই রুমে থাকি। ওই তখন আমাকে রাতে ফোন দেয়, উনি তখন আরেকটা সিম চালাই, তো নতুন একটা সিম আমি ওনাকে দিই, একটা মোবাইলে একটা সিম দিই। পরে রাতের বেলা উনি আমাকে ফোন দিয়া বলে আপনি ওই ঘরে থাকবেন, আমি এই ঘরে থাকবো, এটা কীভাবে সম্ভব? তা আপনি আমার ঘর ভাড়া করে দেওয়ার লাভ কী হলো? আপনি এখানে আসেন, আপনি এক রুমে থাকবেন, আমি এক রুমে থাকবো, আপনি ওই বাসাটা ছেড়ে দেন। পরে এরকম করতে আমি তখন বললাম যে এখন আমি বাসা ছেড়ে দিলে তোমার হাজব্যান্ড তো সন্দেহ করবে, বা তোমার হাজব্যান্ড সন্দেহ করে ঝামেলা করতে পারে, তা বাসাটা আমি এখন ছাড়বো না, একটু অপেক্ষা করো। এরকম করে এই বাসাটা আমি রাখলাম, কিন্তু আমি ঘুমাইতাম মানে সাইমা এবং ওর মেয়ের সাথে ওই ঘরের মধ্যে আমি ঘুমাইতাম, এবং আমি এখানে থাকতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কাটতে কাটতে, আমি তো একটা পুরুষ মানুষ,
আমার ভিতরে অনেক ধরনের চাহিদা কাজ করে। এমন করতে করতে একদিন সাইমারে আমি ডিরেক্টলি প্রস্তাব দিলাম যে মানে আমি নিজেও চিন্তা করলাম এই মেয়েটার যেহেতু কেউ নাই এবং আসলেই মেয়েটা ইতিম, তার বাবা মা কেউই নেই, সে গার্মেন্টসে চাকরি করতো, ওইখান থেকে তার স্বামী নাহিদ তাকে বিয়ে করে। দেখতে অনেকটা রূপসী, মানে অনেক সুন্দরী, মানে হাতে গোনা কয়েকটা সুন্দরী মেয়ের মাঝেও একজন এত সুন্দরী। ওরা আমি চিন্তা করলাম যে তাইলে আমি তার নিয়ে সংসার করি। যেহেতু তা আমার মতো একটা এতিম মেয়ে, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে বা এইভাবে আসি, পরে আমি তাকে ভাই একদম আইন মতো 3 লক্ষ টাকা কাবিনে আমি তখন তার বিয়ে করি। আমি তখন একটা জন্ম নিবন্ধন মানে আপনার পেপারও বের করি, মোটামুটি ডকুমেন্ট বের করি, আমার একটা জন্মের ডকুমেন্ট বের করে আমি তখন ওই ডকুমেন্ট অনুযায়ী তাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে ও তখন আমার সাথে আসে, খুব ভালোভাবেই আসে। বিয়েটা করলাম, বিয়েটা হয়ে যাওয়ার পরে ও আমার সাথে আসে, আমার সাথে থাকতেছে এবং আমি তার মেয়ের দায়িত্ব নিলাম এবং দেখলাম যে তার হাজব্যান্ড আর কখনো তার খবরও নেই। মানে এই যে আমি ওকে বিয়ে করলাম, ওইখান থেকে নিয়ে আসলাম, মেয়েটাও নিয়ে আসলাম, বউটাও নিয়ে আসলাম, মানে এই ভদ্রলোক ওই বাসাও ছেড়ে দেয়, ওই বাসায়ও আর আসে না। সে কোথায় কী করতো ওইসব আমি জানি না, কিন্তু মানে সাইমা আমাকে বলতেছে তার হাজব্যান্ড নাকি অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল এবং পরকীয়ায় থাকার কারণে তার হাজব্যান্ড চলে গেছে, এগুলো আমাকে বলতো, এই কথাগুলো সে আমাকে বলতো। যাই হোক, এমন করে সময়গুলো কাটতেছে, আমি সাইমার সাথে থাকতেছি। এরকম করতে করতে একটা সময় সাইমাও তখন বেবি কনসেপ্ট করে, মানে সাইমাও তখন আবার বাচ্চা কনসেপ্ট করে। আমি তখন অত্যাধিক খুশি হই, হওয়ার আমাকে আমার একটা মেয়ে সন্তান হয়। তো মেয়ে সন্তানটা হওয়ার পরে আমরা একদিন একটা মানে নাটক দেখতেছিলাম, টেলিভিশনে নাটক দেখতেছিলাম। তো ওই নাটকের কাহিনীটা কিছুটা আমার মতো, মানে কিছুটা আমার মতো ওই নাটকের কাহিনীটা, মানে কিছুটা আর কি, পুরোটা না কিছুটা। পরে ভাবি আমারে বলতেছে, মানে ওই সাইমা আমারে বলতেছে যে আমি সাইমারে বলতেছি, সাইমা জানো এই নাটকের ঘটনাটার মতো আমার জীবনেও না একটা ঘটনা আছে, মানে নিজের পাপ নিজে কাঁধে নিলাম আর কি, এরকম একটা অবস্থা। আমি বললাম যে এই নাটকের ঘটনার মতো একটা ঘটনা আমার জীবনেও আছে। ও তখন আমারে বলে, কি বললা, এই নাটকের ঘটনার মতো তোমার জীবনে একটা ঘটনা আছে? তা কী ঘটনা আছে আমার একটু শোনাও তো। আমাকে শোনার জন্য বলে, আমি একটু শুনবো। পরে আমি বলি যে না, তোমারে বলা যাবে না, এটা খুব মানে আমার পার্সোনাল বিষয় না। আমাকে ধরে যে না বলো বলো বলো। পরে আমি যে ওই মহিলাকে বিয়ে করছি, মহিলার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এই কথাগুলো আমি ওকে বলি না, শুধু বলি যে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিল কিন্তু আমি করি নাই। এইগুলো বলে আমি এই কথাগুলোকে জানাই দিই, মানে আমি সাইমাকে এই বিষয়গুলো বলি। তো বলার পরে আবার এখানে কিন্তু আমি মহিলার ঠিকানাটাও বলে দিই, ওর যে বাসায় থাকতো আমি মানে ওরে বাসার ঠিকানাগুলোও কিন্তু বলে দিই, মানে ঢাকায় কোন বাসায় থাকতো বা বাসার ঠিকানাগুলো বলি। তো আমার ভিতরে তো ভাই কোনো মানে কোনো ইয়ে ছিল না, যেটা আমি তাকে বিয়ে করছি সে আমার বউ, ওই হিসাবেই তখন আমি তার কাছে সব কথাগুলো মানে সত্যিই সব কথাগুলো খুলে বলি। অ্যান্ড এগুলো বলার পরে ও তখন আমাকে বারবার ঘুরে ফিরে একটা কথা জিজ্ঞেস করে, ওই দিন তো গেল, এর পরের দিনও আসলে কি এই মহিলার সাথে তোমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, এই মহিলার সাথে তোমার খারাপ কোনো সম্পর্ক হয় নাই, এগুলো আমাকে বারবার জিজ্ঞেস করতো। আমি বললাম যে না, আরে না, এই মহিলার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক কিছুই হয় নাই, এমনি সে আমাকে পছন্দ করতো বা আমার সাথে করতে চাইছিল, আমি করি নাই, এগুলো আমাকে বলে। এখন এরকম করে টাইমগুলো কাটতে কাটতে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, মানে ওরা আবার অনেক মেয়েরা গার্মেন্টসে যে মেয়েগুলোর সাথে চাকরি করতো, অনেক মেয়েরা আবার ঢাকায় বিয়ে হয়েছে বা ওর ঢাকাতেও কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজন বলতে যে মেয়েদের সাথে গার্মেন্টসে চাকরি করতো ও কিন্তু গার্মেন্টসের সুপারভাইজার হয়েছিল। তো ওই সুপারভাইজার হওয়াতে অনেক মেয়েদের সাথে ওর একটা ভালো লিঙ্ক আপ আছে, একটা ভালো সম্পর্ক আছে। ওই মেয়েগুলোকে দিয়ে কেমনে মানে কি আমি জানি না, মানে কী হয় না হয় এসব কোনো কিছু আমি জানি না, ওই কী করে না করে এরকমভাবে। আর মাঝে মাঝে আমি খেয়াল করতাম যে এই ঘটনাটার কিছুদিন পরে ওর মাঝে একটা সন্দেহ ঢুকে যায় যে হয়তো এই মহিলাটার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক আছে। ও আমাকে এরকম করে একদিন বলে, আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে ওই মহিলার সাথে আমি সরাসরি কথা বলবো, ওই মহিলার সাথে আমি সরাসরি কথা বলবো যে মহিলার সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা, নাকি তুমি ওই মহিলাকে ওইখানে বিয়ে করে রাখছো এবং 2 দিন পর আমাকে ছেড়ে আবার ওই মহিলার কাছে চলে যাবো। মানে এক কথায় বলতে গেলে সন্দেহের একটা পোকা তখন ওর মাথার মধ্যে ঢুকে যায়, ওর মাথার মধ্যে সন্দেহের একটা পোকা ঢুকে যায়, প্রচণ্ড রকমের তখন সন্দেহ করে, মানে অনেক সন্দেহ করে। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন কাটতে কাটতে একদিন আমাকে হঠাৎ করে বলতেছে যে আমি একদিন আমার একটা বান্ধবীর বাসা আছে ঢাকাতে, আমি আমার ওই বান্ধবীর বাসায় যাব, তোমারে নিয়ে যাবো আমারে বলে। আমি বললাম না না না, আমি ঢাকাতে যাব না। আমাকে বলে কেন যাব না, আমার বান্ধবী আমাকে দাওয়াত দিছে, ওর মেয়ের জন্মদিন, আমি যাব, তোমাকে নিয়ে যাবো, আমি তোমার কথা বলছি। পরে আমি বললাম যে দেখো সাইমা, আমার ঢাকা যেতে ইচ্ছে করে না, বা ঢাকাতে আমার অনেক ঝামেলা আছে, আমি ঢাকাতে যেতে চাই না। তো আমাকে মানে খুব প্রেশার দিচ্ছে যে না তোমাকে যাওয়াই লাগবে, তুমি চলো, ঢাকায় গেলে তোমার সমস্যা কী হবে, কিছুই হবে না। এগুলো বলো আমাকে তখন বাধ্য করে আমাকে ঢাকায় নিয়ে যায়, এবং ঢাকায় নিয়ে যাওয়ার পরে আমি যেই এলাকাতে সে আমাকে নিয়ে যায় ওই এলাকাতে আমি তখন যাই, এবং ওর মানে বান্ধবীর বাসা, ওই বান্ধবীর বাসার মধ্যে ও আমি এবং ওর সবাই রাতের বেলায় জন্মদিন বার্থডে পালন করি। এবং বার্থডে পালন করার পরে
এখানে আমার কথাবার্তা হয়ে মানে জন্মদিন পালন করি এবং রাতের বেলা আমি ঘুমিয়ে যাই, ওই বাসার মধ্যেই ঘুমাই, একটা রুমে আমাকে ঘুমাইতে দেয়। এমন সময় রাত্র মধ্যরাতের দিকে প্রায় আপনার 1টা কি 2টার দিকে হঠাৎ করে ধরেন আপনার দরজা নক করতে থাকে, কে জানি দরজা নক করতে থাকে। পরে ওই মানে মেইন দরজা নক করতেছে, আমি শব্দ পাইলাম রুম থেকে, এবং কিছুক্ষণ পরে আমরা যে রুমে আছি ওই রুমের দরজা নক করতেছে। যখন এই রুমের দরজা নক করে আমি তখন ওরে বললাম যে কী ব্যাপার, এই রুমের মধ্যে দরজা নক করতেছে কে? ও বলে দরজা খোলো, এবং দরজা খুলে দেখলাম আমরা যে আপার মেয়ের জন্মদিনে আসছি ওই আপা দাঁড়ায় আছে। পরে আমি বললাম যে আপা কী ব্যাপার? পরে বলে ভাইয়া আপনি একটু ড্রয়িং রুমে আসেন তো, আমার ডাকতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ড্রয়িং রুমে গেলাম, গিয়ে দেখি যে সাদা পোশাকে কয়েকজন লোক বসে আছে, সাদা পোশাকে কিছু লোক বসে আছে। এসে আমারে বলতেছে যে আপনার নাম কি হাবিব? এমনি বলে। আমি কিন্তু ওই লোকগুলোকে চিনি না। আমি বললাম যে জি আমার নাম হাবিব। আপনি চিটংয়ে থাকেন? জি আমি চিটংয়ে থাকি। আপনি তো ইয়াবা ব্যবসা করেন তাই না? এমনিই বলতেছে। আমি বললাম যে স্যার এটা আপনি কী বলেন, আমি এই ধরনের ব্যবসা করি না, আমি এই ধরনের কোনো ব্যবসা করি না। পরে আমার বললাম আপনার মাদক ব্যবসা করেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, চলেন থানায় চলেন। মানে আমার বউ তখন দাঁড়ায় আছে, আমার মেয়েও দাঁড়ায় আছে, এবং আমার যেই আরেকটা সন্তান হয়েছে এটাও তখন ওর কোলে, মানে তখন আমাকে নিয়ে যাবে। মানে আমি তখন খুব অবাক যে আমি তো কোনো কিছু করি নাই, বা আমার তো এই সমস্যার সাথে কোনো ইয়ে নেই, আমাকে তখন ওইখান থেকে নিয়ে গেছে, মানে এই জায়গার থেকে আমাকে তখন নিয়ে গেছে। সাদা একটা প্রাইভেট কারে উঠাইলো, ও মাইক্রো বাসে উঠাইলো, উঠে আমি তখন নিয়ে যাচ্ছে। এবং নিতে নিতে ভাই প্রায় অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 1.5 ঘন্টার মতো গাড়ি চালায়। কই নিয়ে যায় আমি জানি না। 1.5 ঘন্টা পরে একটা বিল্ডিংয়ের মধ্যে আমাকে নিয়ে যায়, এবং বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার পরে বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে, মানে বিল্ডিংয়ের নিচে, কত তলায় নিচে আমি জানি না, ওইখানে একটা রুমের মধ্যে আমাকে নেয়। রুমের মধ্যে নিয়ে আমার তখন হাত পা ওইখানে বেঁধে ফেলে। হাত পা বেঁধে আমার বলতেছে তুই হাবিবুর রহমান না, তুই তো মাদক ব্যবসা করিস, তুই বল তোর মাদকের গডফাদার কে? পরে আমি ওনাদেরকে বলছি দেখেন ভাই আমি সবজির ব্যবসা করি, আমার চট্টগ্রামে একটা সবজির দোকান আছে, এছাড়া আমার আর কোনো কিছুই নেই। এবং এইভাবে তখন আমাকে পিটাইতে শুরু করে, মানে এমনভাবে পিটায় আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, মনে হয় যেন আমার শরীরের হাড়গুলো ভেঙে ফেলবে। 3 দিন পর্যন্ত আমার উপর ওইখানে যে পরিমাণের অমানসিক নির্যাতন হয় আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না, মানে কী যে আমার সাথে করে। 3 দিন পরে একদিনে ওখানকার একজন লোক, মানে ওরা আসলে মানে প্রশাসনের লোক বলে আমাকে বাসা থেকে উঠায় নেয়, ওরা কিন্তু আসলে কেউই প্রশাসনের লোক ছিল না, ওরা সবাই ছিল বারাটিয়া ডাকাত। এবং ওরা একদিন এখানকার একটা লোক আমারে বলতেছে তোর তো মেরে ফেলবো, তোরা মারার জন্য উপর থেকে মানে ইয়ে চলে আসছে, সিগন্যাল চলে আসছে, তোকে মেরে ফেলবো, তা তোর মরার আগে তোর কয়েকটা সত্য কথা বলি। আমার এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে কী সত্য কথা বলবেন বলেন। মানে 3 দিনে আমি তো মোটামুটি মানে 50% মরেই গেছি। আমাকে এত পরিমাণে নির্যাতন করছে, এত পরিমাণে পিটাইছে, আমার শরীরের মনে হয় মানে আর কোনো অংশ বাকি নেই যে মাইর ছাড়া। পরে আমারে ওই লোকটা তখন বলতেছে যে তুই এরকম করেই বলে যে তুই রূপা নামের কাউরে চিনিস কিনা, এভাবে আমারে বলে। এটা যখন বলে ভাই মানে আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে এই রূপারে কীভাবে চিনে। পরে আমি বললাম যে না আমি চিনি না। বলে রূপা নামের কাউরে চিনিস না, যারে তুই মা ডাকতি? এরকম করে বলার পর আমি বললাম যে আপনি কি করে জানেন? বলো ওর কথায় তোরা এখানে আনা হয়েছে। মানে তখন আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল যে কী বলে এটা, ওর কথায় ওরা কীভাবে পাইলো? আমি বললাম যে আপনারা ওরে কীভাবে পাইলেন? বলে তোর বউই তোরে ধরাই দিছে। আমি বললাম আমার বউ? বলো তোর সাইমা বউই তোরে ধরাই দিছে। পরে আমি বললাম যে দেখেন আপনারা আমার মেরে ফেলবেন, আমার মেরে ফেলেন, আমার কোনো দুঃখ নেই, আমি মরতে রাজি আছি। তা অবশ্যই তো টাকার জন্যই তো আপনারা আমার মেরে ফেলবেন। আমি যেহেতু মরিয়ে যাবো তো আমি একটা লোকের সাথে একটু কথা বলতে চাই, এবং এরপর আমারে মেরে ফেলেন। পরে বলে একটা লোক মানে কার সাথে কথা বলবি? আমি বললাম তখন আমি কিন্তু ওই সময়টা পর্যন্ত ওই যে ওনার যে হাজব্যান্ড ছিল আসিফুর রহমান, উনি আমাকে যে নাম্বারগুলো লিখে দিয়েছিল, ওনার কন্ট্যাক্ট নাম্বার, আমেরিকান নাম্বার, ওনার দেশের নাম্বার, ওনার ঠিকানা, এগুলো আমি তখন পর্যন্ত রেখে দিয়েছিলাম। পরে আমি বললাম যে আমি একটু ওনার সাথে কথা বলবো। পরে আমার বলে যে না ওনার সাথে, আমি বললাম যে দেখেন আপনার তো মেরেই ফেলবেন না, আমার তো মেরেই ফেলবেন, আমি ওনার সাথে শুধু একটু কথা বলবো। বলে ঠিক আছে তুই কথা বলতে পারবি কিন্তু তুই ঠিকানা দিতে পারবি না। আমি তখন বললাম যে যেই টাকার জন্য আপনারা আমারে নিয়ে আসছেন বা টাকার জন্য আমার মেরে ফেলবেন, এর থেকেও বেশি টাকা যদি আপনারা পান তাহলে আমাকে ছেড়ে দিবেন না, আমি আপনাদেরকে এর থেকেও বেশি টাকা নেওয়ার ব্যবস্থা করব। তো এই জন্য আপনারা আমার সাথে একটু ওনার কথা বলাই দেন। পরে ওই জায়গা থেকে আমাকে বের করে, মানে যেখানে আমাকে বেঁধে রাখে ওইখান থেকে এরপরের দিন বের করে আমাকে একটা রেস্টুরেন্টের নিচে নিয়ে যায়, মানে কিচেনে নিয়ে যায়। ওই জায়গার মধ্যে নিয়ে আমার হাত পা তখনও বাধা থাকে। ওই লোকটাকে তখন ফোন করা হয় ডিরেক্টলি বাংলাদেশ থেকে, ওনার নাম্বারে কল দিল, তখন কলটা রিসিভ করে। পরে আমি ওনারা সালাম দিয়ে বলি আঙ্কেল আমার নাম আসিফুর রহমান, আমি তো মারা যাব, আমাকে তো মেরে ফেলবে, আমাকে এইভাবে নিয়ে আসা হয়েছে। পরে উনি আমাকে বলে যে তোমাকে নিয়ে আসো, তোমাকে মেরে ফেলবে, কে মেরে ফেলবে? আমি বললাম যে এই ঘটনা। পরে বলে দাও তো ওনাদের কাছে দাও। পরে ওনারা ওনার সাথে কথা বলে, মানে এই লোকের সাথে কথা বলে।
কী কথা বলে আমি এটা জানি না, মানে কী কথা বলে, কী ধরনের কথাবার্তা বলে, এগুলো আমি কোনো কিছুই জানি না। শুধু জানি ওনার সাথে কথা বলে, এবং ওনার সাথে কথাবার্তা বলার পরে আমাকে কিন্তু আর মারে না। এই আপনার আসিফ সাহেবের সাথে কথাবার্তা বলার পরে আমাকে তখন আর মারে না, না মাইরা আমাকে ওখানে 1 সপ্তাহের মতো রেখে দেয়। 1 সপ্তাহের মতো রেখে দেয়, এবং 1 সপ্তাহ পরে মানে ওই আমার আর টর্চারও করে না, আগের মতো মারেও না, শুধু বেঁধে রাখে। 1 সপ্তাহ পরে ওই রুমের মধ্যে যেখানে আমাকে আটকায় রাখা হয়েছিল আন্ডারগ্রাউন্ডে, ওইখানে আমি আসিফ সাহেবকে দেখতে পাই আজ এত বছর পরে। ওনাকে দেখতে পাওয়ার পরে উনি তখন আমাকে বলে যে হাবিব, মানে আমি ওনাকে দেখে আমি কান্না করতে শুরু করি। তখন আমার হাতের বাঁধন খোলার পরে ওনার সাথে আমি তখন রাত্র কটা বাজে আমি জানি না, কোনো গভীর রাতেই হবে, মানে আমি তো আন্ডারগ্রাউন্ডের নিচে, ওইখানে তো আমি দীর্ঘদিন ধরে আছে, মানে একদম মানে আয়না ঘরের মতো একটা অবস্থার মধ্যে আমি তখন ছিলাম আর কি। তো ওইখান থেকে আমি তখন এই হাবিব সাহেবের সাথে আমি তখন আপনার আসিফ সাহেবের সাথে আমি তখন ওইখান থেকে বেরোয়ার পর উনি আমাকে তখন গাড়িতে নিয়ে যায়। গাড়িতে নিয়ে যাওয়ার পরে এয়ারপোর্টের কাছাকাছি আশকোনার ওইদিকে একটা বাসার মধ্যে আমাকে নেওয়া যায়, এবং বাসার মধ্যে নিয়ে উনি বলে ওইখানে তুমি থাকো, এবং ওনার একটা মানে ফ্রেন্ড নাকি জানি না, মধ্যবয়স্ক একজন লোক, ওনারে বললো যে ওরে দেখে রাখো। ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে আমি সেখান থেকে উনি আবারও পুনরায় আমেরিকাতে ব্যাক করে, মানে আমেরিকাতে চলে যায়। এবং উনি আমেরিকাতে চলে যাওয়ার পরে ওনার সাথের যে লোকটা ছিল, যার সাথে আমাকে দিয়ে যায়, যার বাসা আমাকে দিয়ে যায়, ওই লোকটা তখন আমাকে পাসপোর্ট করায়, ইমিডিয়েটলি পাসপোর্ট করে, এবং পাসপোর্ট করায়া আমার ডকুমেন্ট কী করে না করে আমি জানি না, প্রায় 14 দিন পরে পুনরায় ওই আসিফ সাহেব আবারও এই বাসার মধ্যে আসে। এসে তিনি আমাকে আমেরিকান অ্যাম্বাসিতে নিয়ে যায়। আমেরিকান অ্যাম্বাসিতে নিয়ে গেলে পরে পাসপোর্ট দিয়ে তখন তিনি মোটামুটি আমেরিকান অফিসারের সাথে কী কথা বলে আমি জানি না, অফিসে শুধু আমার নাম জিজ্ঞেস করে, আমি আমার নাম বলি, এবং ওইখানে কথাবার্তা বলার পরে সেখান থেকে উনি আবার পুনরায় আমাকে ওই আশকোনার বাসায় দিয়ে উনি আরও প্রায় মাসখানিক পরে, 1-1.5 মাস পরে এই লোকটা, মানে যার বাসায় আমি থাকতাম, তিনি আমাকে বলে আমার নাকি আমেরিকার ভিসা হয়েছে, আমাকে আমেরিকাতে নিয়ে যাবে। এখন আমি কিন বিষয়ে যাচ্ছি, কার কাছে যাচ্ছি, এসব কিছুই জানি না। তিনি আমাকে এয়ারপোর্ট পর্যন্ত আনে, এবং এয়ারপোর্ট পর্যন্ত এনে তিনি আমাকে এয়ারপোর্টে মানে প্লেনে উঠাই দেয়, এবং সেখান থেকে আমি আমেরিকার নিউ ইয়র্কে আমি তখন আসি। এবং নিউ ইয়র্কে আসার পরে ওই আসিফ সাহেব তখন আমাকে নিউ ইয়র্কের এয়ারপোর্ট থেকে তিনি আমাকে রিসিভ করে নিয়ে যায়, এবং ও ডিরেক্টলি ওনার বাসায় নিয়ে যায়। তো ওনার বাসায় যাওয়ার পর আমি দেখলাম যে ওনার মেয়ে আছে 4 জন, ছেলে আছে 2 জন, টোটাল ওনার 6 ছেলে মেয়ে, এবং ওনার ওয়াইফ আছে, এবং ওনার ওয়াইফও অত্যাধিক ভালো মুসলিম একটা মেয়ে, বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়া একটা মুসলিম মেয়ে ওনার ওয়াইফ। এবং সেখানে যাওয়ার পর তারা আমাকে একদম খুব ভালোভাবে আদর করে, ভালোবাসে। এবং সেখান থেকে আমি আসিফ সাহেবকে যখন জিজ্ঞেস করলাম রূপার বিষয়ে, তিনি আমাকে বলে এই বিষয়ে তিনি আমাকে কোনো কিছু বলতে চায় না, এবং আমাকে বললো আমি তোমাকে এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না, আর তুমিও এই বিষয়ে কোনো কিছু জানতে চেও না, তুমি তোমার মতো করে থাকো। এবং সেখানে আমি প্রায় 7 থেকে 8 মাসের মতো থাকি। তখন উনি আমার কাগজপত্র ডকুমেন্ট মোটামুটি কিছু বের করে, এবং ডকুমেন্টগুলো কাগজপত্রগুলো বের হওয়ার পরে সেখান থেকে তিনি আমাকে একটা জবের ব্যবস্থা করে। আমি ওখানে একটা জব করি, এবং জব করে আজকে প্রায় 9 বছরের মতো আমি নিউ ইয়র্কে আছি। এবং সেখানে আমি শেষ পর্যন্ত একটা ইন্ডিয়ান মেয়েকে বিয়েও করি, উনি আমাকে বিয়ে করায়, ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করায় নিউ ইয়র্কে, আমি ওখানে বিয়ে করি। এবং এই মুহূর্তে আমার একটা কন্যা সন্তান আছে, একটা ছেলে সন্তান আছে, একটা মেয়ে নিয়ে নিউ ইয়র্কের মাটিতে আমার বউ রোমানা আক্তার, ইন্ডিয়ান মুসলিম একটা মেয়ে, ওর নিয়ে আমি অনেকটা সুখে আছি। তা আমার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলোর কথা যখন আমার এখনও মনে হয়, আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। বিশেষ করে ওই আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে যেখানে আমাকে লুকিয়ে রাখা হয়েছিল, যেখানে আমার উপরে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যেখানে আমাকে এসে বলা হয়েছিল যে আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দিবে না, আমাকে মেরে ফেলবে, এবং আমার কোনো শেষ ইচ্ছা আছে কি না। তা এরকমভাবে আমার উপরে টর্চার করা হয়েছে, বা এরকমভাবে আমার উপরে অমানসিক নির্যাতন অত্যাচার করা হয়েছে, যেগুলো আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি মনে করি আমার ভাগ্য অনেক ভালো ছিল, আসিফ সাহেবের যে নাম্বারটা এটা আমার মুখস্থ ছিল, নাম্বার থাকার কারণে বা ওনার সাথে কন্ট্রাক্ট করতে পারার কারণে আমি হয়তো বেঁচে গেছি। তা না হলে কিন্তু আমার বাঁচার কোনো ওয়ে ছিল না, ওরা কিন্তু আমাকে সত্যি মেরে ফেলতো। এবং আজকে যিনি আসিফ সাহেব আছে, ওনাকে আমি বাবা করে ডাকি, বা ওনার সাথে আমার অনেক ভালো সময়, নিজের ছেলের মতো আদর করে। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। তো আমি আমার কথাগুলো আপনাকে বললাম, আমি আপনার অনেক গল্প শুনি, এবং বিশেষ করে সিলেটের আরেকটা ছেলের গল্প শুনে আমি আপনার ফ্রেন্ড হয়ে গেছিলাম। আমার এই গল্পটা অনেকটা ভালো লেগেছে, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি আমার জীবনের গল্পটা আপনাকে জানালাম। যদি আপনি মনে করেন আমার গল্পটা আপনি রেকর্ড করতে পারেন, আমার গল্পটা আপনি শেয়ার করতে পারেন, এবং আমি আপনাকে অনুরোধ করব যে আমার গল্পের মাধ্যমে আপনি মানুষকে সচেতন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার ভাই হাবিবুর রহমানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা,
এই গল্পটা এরকম একটা গল্প ছিল যে গল্পের টাইটেল শুনে হয়তো অনেকে আমাকে গালাগালি করতে শুরু করেছে, জানি না গল্প শোনার পরে আপনারা কী বলবেন। তাই অনুরোধ করব এই পুরো গল্প নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখবেন এবং এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লিখতেও ভুলবেন না। এখানে কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু একটা মানুষের গল্প আমি রেকর্ড করি, একটা মানুষের জীবনের গল্পটা কিন্তু ছোট কোনো গল্প না। একটা গল্প প্রায় 25 বছর, 30 বছর, 40 বছর ধরে মানুষের জীবনে যা ঘটে এই কথাগুলো আমি 1 ঘন্টার মধ্যে বলে শেষ করি। সেখানে হয়তো কিছু বিষয় মিসিং হয়ে যায় বা কিছু বিষয় হয়তো আপনারা বুঝতে পারেন না, বা এই জায়গা থেকে ওই জায়গাটা হয়তো বোঝা যায় না। কোনো জায়গা যদি বুঝতে না পারেন আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।